ওকে, তো আজকে থেকে আমরা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মানে অবজেক্টকে নিয়ে কিভাবে প্রোগ্রামিং করতে হয় এই জিনিসটা শেখার ট্রাই করব। আসলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা দ্যাটস নট এ জাস্ট এ সিনট্যাক্সের জিনিস যে একটা সিনট্যাক্স শিখলাম। কাইন্ডলি সবাই ট্রাই করেন যে একটু আনমিউট না করার, ঠিক আছে? তা আমরা যে শুধু সিনট্যাক্স শিখলাম তাহলে অনেক কিছু হয়ে গেল। আমি সিনট্যাক্স দেখে আমাকে কোশ্চেনের মতো আমাকে কেউ কোশ্চেন করলো, আমি উত্তর দিয়ে দিলাম লাইক আচ্ছা ক্লাস কি জানেন? হ্যাঁ, ক্লাস তো জানি। ক্লাস হচ্ছে একটা কাস্টম ডাটা টাইপ যেখানে হচ্ছে আমার নিজের কিছু প্রপার্টি থাকতে পারে, মেথড থাকতে পারে। এটা হচ্ছে আজকে ক্লাস শেষে আমি বলতে পারবো, আপনারা মুখস্থ করে বলতে পারেন। বাট আসলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা আহ, এটা অন্য অন্য একটা জিনিস যেখানে আপনাকে ইন ডেপথ ইন ডেপথ চিন্তা ভাবনা করার জিনিস। এখানে আপনাকে চিন্তা করার একটা রাস্তা বের করে দিবে যে আচ্ছা আপনি এই ওয়েতেও চিন্তা করতে পারেন। তো এই ওয়েতে চিন্তা করার আগে আপনাকে কিছু জিনিস আগে একটু জানতে হবে। ওকে, তো আমরা প্রতিবার ক্লাসের মধ্যেই প্রথম ক্লাসে একটা ডায়াগ্রাম দেখাই আমি। একটু আমি ডায়াগ্রামটা বের করে নিয়ে আসি। বাট স্টুডেন্ট কারো কোনো মানে ফোকাস থাকে না, কেউ চায় না যে ওই ডায়াগ্রামটা আমি বের করি, বিকজ অফ তারা শুধু জানতে চায় হাউ টু রাইট কোড। এই জিনিসটা অনেক বেশি বাজে জিনিস যে আপনি যদি জানেন যে কিভাবে কোড লিখতে হয় এছাড়া আর কিছুই জানেন না, তাহলে আপনার জন্য ভবিষ্যতের জন্য একটা মানে বড়সড় ঝড় বেয়ে আসবে আর কি। এখন এখন না, ভবিষ্যতে আপনি দেখতে পারবেন। তো তারপরেও আমি আপনাদের এটা দেখাবো। ওয়েট, আমি একটু আমার কোডটা বের করি। ওকে, আমি একটু ইটা নিয়ে আসি। তো আজকে আমি আহ একটু অন্যভাবে বোঝানোর ট্রাই করবো আপনাদের সাথে। থিওরিটিক্যাল ক্লাস নিয়ে আগে আগাবো, দেন আপনারা ওটা লাস্টে একত্র করতে পারবেন। বাট না বুঝলেও সমস্যা নাই, আপনি জিনিসটা একেবারেই যদি বুঝে যান তার মানে হচ্ছে আমি আহ, আইনস্টাইনের থেকে ভালো বুঝাইতে পারি। বাট না বুঝাইতে পারলে আমি মনে করবো যে ওকে, দ্যাটস গুড, দ্যাটস গুড, ইউ আর গোয়িং ইন দ্য রাইট ওয়ে। আচ্ছা, তো আমি সর্বপ্রথম যে জিনিসটা করব সেটা হচ্ছে আমাদের এই যে এখানে যে ফোল্ডার আছে, আমাদের ব্যাচের এখানে নতুন একটা ফোল্ডার বানাবো যেটার নাম দিব ওওপি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তো এখানে একটা ফাইল পেস্ট করে দিচ্ছি যেটার নাম হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্যারাডাইম। ওকে, দেখেন এই যে একটা ফালতু একটা ইমেজ আছে যেটা দেখে আসলে কিছুই বুঝার নাই, কিছু বুঝেও না কেউ। আমিও অর্ধেক বুঝি অর্ধেক বুঝি না। এই জিনিসটা আপনাদেরও আজকে আপনাদের সাথেও ডিসকাস করবো। ওকে, আচ্ছা, তো অবজেক্ট ওরিয়েন্টেড প্যারাডাইম ট্যারাডাইম সব বাদ দেই। আগে যদি আমরা একটু অবজেক্ট নিয়ে কথা বলার ট্রাই করি, অবজেক্ট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এগুলো কই থেকে আসলো এগুলো একটু আমাদের জানা দরকার। ওকে, তো চলেন আগে ওইদিকে যাই। তো আমরা অলরেডি মানে জানা ট্রাই করছি যে আসলে প্রোগ্রামিং 0 আর 1 থেকে কিভাবে সি, তারপরে হচ্ছে আমাদের এরকম মডার্ন ল্যাঙ্গুয়েজ, তারপর হচ্ছে এই যে ফ্লাটার ফ্রেমওয়ার্ক এত কিছু আসছে। তা আমাদের ওপি যে আহ, আমাদের প্যারাডাইম বা এই জগৎটা এটাও একটা এটা আবির্ভাব হয়েছে আস্তে আস্তে। কিভাবে আবির্ভাব হয়েছে? যখন আর্লি স্টেজে যখন সি প্রোগ্রামিং আসে তখন সি প্রোগ্রামটা অনেক পপুলার হয়ে যায়, কারণ 0 আর 1 অ্যাসেম্বলি ট্যাসেম্বলি থেকে ফালতু ল্যাঙ্গুয়েজ গুলো থেকে যখন একটা হিউম্যান রিডেবল ল্যাঙ্গুয়েজ নিয়ে আসে তখন সবাই এটাকে অনেক বেশি অ্যাডাপ্ট করা শুরু করে। তো অ্যাডাপ্ট তো করে ফেললো, বাট লেটার যে সমস্যাটা দেখা দিচ্ছিল যে আমরা যখন একটা সফটওয়্যার বানাচ্ছি ওই সফটওয়্যারটা শুধু আমরা একবারই বানাচ্ছি না, ওটাকে বছরের পর বছর বানাচ্ছি, নতুন নতুন জিনিস আসতেছে। ধরেন একটা স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম বানাচ্ছে যেখানে হচ্ছে স্কুলের সব ডাটাগুলা রাখবে। তো স্কুলের ডাটাগুলা রাখতেছে, খুব ভালো কথা। নতুন ডাটা অ্যাড হচ্ছে, রিমুভ হচ্ছে, ডিলিট হচ্ছে, একটা ম্যানেজমেন্ট সিস্টেমে যা যা অপারেশন থাকে। বাট লেটার তারা ফাইন্ড আউট করলো যে আমরা শুধু একবার সফটওয়্যার বানাই না, সফটওয়্যারটাকে লং টাইমে এটাকে মেনটেন করি। একবার বানাইছি, মনে করেন 3 মাসে বানাইছি, বানানোর পর নতুন নতুন ফিচার আসতেছে, তো ইউজার এসে বলতেছে ভাই তুমি তো নতুন করে অ্যাড করো, বাট অ্যাড করার সময় ক্যাটাগরি দিলে অনেক ভালো হয়। এই ডাটাটা তো শুধু একটা হিউম্যানে হতে পারে না, এটা হতে পারে স্টুডেন্ট, এটা হতে পারে টিচার, এটা হতে পারে স্কুলের স্টাফ, এরকম হতে পারে। তো গ্রেট, আমি তখন কি করছি অ্যাজ এ গুড সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমি কাস্টমারের ডিমান্ডটা বুঝছি, বুঝা তাদের জন্য এরকম যখন ডাটা ইনসার্ট করে তখন আমি কি করে দিছি,
তাদেরকে এরকম ক্যাটাগরি অনুযায়ী ডাটা ইনসার্ট করার অপশন রেখে দিছি। এখন পরে তারা আবার নতুন ডিমান্ড নিয়ে আসছে যে ভাই তুমি তো টিচার অ্যাড করছো, ফ্যাকাল্টি মেম্বার অ্যাড করছো, বাট তুমি তো একটা জিনিস মিস করে গেছো, এদেরও তো আবার র্যাঙ্ক আছে, ওয়াই ডোন্ট ইউ অ্যাড সাম র্যাঙ্ক। নতুন নতুন র্যাঙ্ক অ্যাড হবে, তারপরে ওই র্যাঙ্ক অনুযায়ী যখন টিচার অ্যাড হবে তখন তার র্যাঙ্কও অ্যাটাচ করে দেওয়া হবে, যে সে আসলে কোন পজিশন আছে, প্রফেসর নাকি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট বা অনেক ইটি আছে, তো এইসব র্যাঙ্ক অনুযায়ী সেট করে দেবে। গ্রেট। এইভাবে আমি তখন আবার ওটাকে অ্যাড করলাম, নতুন আরেকটা ফিচার আনলাম, মডিফিকেশন আনলাম বা ইমপ্রুভমেন্ট আনলাম। তো এই ফ্লোটা তখন যারা সফটওয়্যার সায়েন্টিস্ট ছিল, সফটওয়্যার ইঞ্জিনিয়ার সায়েন্টিস্ট, তারা তখন দেখতে পারলো যে এই প্রসেসটা একটা লং টাইম অনুযায়ী চলতে থাকে। তো তখন তাদের মাথায় একটা জিনিস ট্রিগার করলো যে আমরা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ইউজ করতেছি সি, সির ভিতরে কিন্তু, বা যে ল্যাঙ্গুয়েজই হোক, আরো অনেকগুলো ল্যাঙ্গুয়েজ ছিল, ধরে নিয়েছি সি ইউজ করছে তারা তখন। তো এরকম আমরা তো একটা মেইন ফাংশনের মধ্যে সব করে লিখে দিছি, ইভেন ফাংশনাল প্রোগ্রামিং ইউজ করছি, ফাংশন ছোট ছোট ফাংশন করে করে আমি রিউজেবল কোড লিখছি, কিন্তু ওই রিউজেবল কোড দিয়ে খুব বেশি দূর মেনটেন করা যাচ্ছে না, আমার একটা কোড বারবার লিখতে হচ্ছে। তো তখন তারা নতুন আরেকটা প্যারাডাইমের কথা বা একটা নতুন জগতের কথা চিন্তা করলো, যে এতদিন পর্যন্ত আমরা কোড রিউজেবিলিটির জন্য আমরা এরকম ফাংশন ইউজ করতাম, ছোট ছোট পোর্শন অফ কোড আমরা হচ্ছে লিখতাম, ওটাকে বারবার কল দিয়ে বিভিন্ন ভাবে আমি কল দিয়ে ওটাকে ইউজ করতে পারতাম, দ্যাট ওয়াজ এ গ্রেট ফিচার। বাট এটা থেকে আরো ফ্লেক্সিবিলিটি দরকার, যেহেতু আমরা মেনটেনেবল একটা সফটওয়্যার বানাইতে চাই, যেটা লং টাইম বছরের পর বছর মেনটেন করা যাবে, নতুন ফিচার অ্যাড করা যাবে, নতুন ভাবে এটাকে মডিফাই করা যাবে। তখন তারা এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে এলো যে আসলে আমরা তো সফটওয়্যার বানাই নিজের জন্য না, আমরা কিন্তু সফটওয়্যার নিজের জন্য বানাই না, আমরা একটা সফটওয়্যার বানাই হিউম্যানদের জন্য, অন্যান্য যারা আমাদের সারাউন্ডিং পিপুল আছে তাদের জন্য, তাদের যে ডেইলি লাইফের প্রবলেম গুলো আছে এগুলো সলভ করার জন্য। যেমন আমি চাচ্ছি একটা স্কুলের ম্যানেজমেন্টের যে প্রবলেমটা আছে এটা সলভ করে দেবো, তো স্কুলে তো আর গরু ছাগল পড়ে না, হতে পারে গরু ছাগল নিয়েও আমরা সফটওয়্যার বানাই, ওটাও তো হিউম্যানের জন্য, যে আচ্ছা আমার ফার্মে অনেক গরু ছাগল আছে, এগুলো মেনটেন করার জন্য সফটওয়্যার বানাবো। তো আমরা এটা হিউম্যানকেই হেল্প করি। তো অ্যাজ এ হিউম্যান তখন আমরা চিন্তা করলাম যে যেহেতু হিউম্যানকে নিয়ে আমরা হিউম্যানের জন্য সফটওয়্যার বানাই, তো অ্যাকচুয়ালি এই যে হিউম্যান যারা মেনটেন করতেছে, তারা যেসব জিনিস মেনটেন করতেছে আমাদের সফটওয়্যার দিয়ে, এই সবকিছুই একটা কমন একটা জিনিস, সেটা হচ্ছে সবকিছুই এক একটা বস্তু। আমরা বলি না যে এই দুনিয়ায় যা আছে সবকিছুই পদার্থ, যে অবজেক্ট, বস্তু। তখন তারা চিন্তা করলো যে দুনিয়ার সবকিছুই তো বস্তু, আসলে আমরা সফটওয়্যারের মধ্যে বস্তুকে নিয়েই প্রোগ্রাম করি, বস্তুকে নিয়ে আমরা চিন্তা ভাবনা করি। এখানে একটা প্রোগ্রাম লিখছি, দেখেন এখানে আমি কারে ওয়েলকাম মেসেজ জানাচ্ছি, একটা বস্তুরে, একটা মানুষরে, তার মধ্যে নাম আছে, তার মধ্যে এইজ আছে, অ্যাড্রেস আছে, তার মধ্যে কিছু, তার মানে হচ্ছে এই বস্তুটার কিছু প্রপার্টি থাকে, রাইট? প্রপার্টি আছে। ওকে। তো তখন তারা চিন্তা করলো কেন না আমরা এই বস্তুকে ঘিরেই প্রোগ্রাম করি। তখন তারা নতুন একটা প্যারাডাইম নিয়ে আসলো, নতুন একটা জগৎ নিয়ে আসলো, এটাকে বলে অবজেক্ট ওরিয়েন্টেড প্যারাডাইম। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পরে আসে, আগে হচ্ছে প্যারাডাইম, যে নতুন একটা জগৎ, এই জগতে কি করব, আমরা সবকিছুই চিন্তা করব অবজেক্ট হিসাবে, যে আচ্ছা এখানে মানুষ আছে, রাফাত আছে, রাফাত হচ্ছে একটা অবজেক্ট, সে কি, একটা হিউম্যান অবজেক্ট, হিউম্যানের একটা অবজেক্ট, হিউম্যান হচ্ছে আমরা চিন্তা করছি, আমরা ভার্চুয়ালি চিন্তা করছি আচ্ছা সে একটা মানুষ, কিন্তু মানুষ বলতে কি কেউ আছে? সবাই কিন্তু আহ রহিম, করিম, তারপরে রাফাত, রাহাত, সব এই যে আলাদা আলাদা পার্সন, তারা সবাই কিন্তু হিউম্যান, বাট যখন রিয়েল দুনিয়ায় আল্লাহ পাঠাইছে প্রত্যেকের আলাদা আলাদা অ্যাট্রিবিউট, বিহেভিয়ার সবকিছু আছে, দ্যাটস আমরা এক একটা অবজেক্ট, আমরা হচ্ছে ওই যে একটা, আল্লাহ হচ্ছে মনে করেন একটা কপি, মানে কপি পেস্টের মতো কিছু বানিয়ে রাখছে, কিন্তু সবার আলাদা আলাদা প্রপার্টি আছে। হ্যালো। হ্যালো, ভাইয়ের মনে নেট চলে গেছে। আই থিঙ্ক ভাইয়ার ফোনে কল আসছে।
হ্যালো নাজমুল ভাই, আপনি হচ্ছেন যে তখন বললেন ইয়ার কথাটা। আপনি হচ্ছে ক্লাসে প্রেজেন্ট একবার হইলে 10-20 মিনিট থাকলে তখন ওইটা হচ্ছে আপনার কাউন্ট হয়। সো এরপর আপনি লিভ দিলেও সমস্যা নেই, আপনি প্রেজেন্ট বা অ্যাটেন্ড থাকবেন, যে অ্যাটেন্ডেন্স। এরপরও দেখি একটু মাথা ব্যথা করছে তো, যতটুকু থাকা যায়। এক্সকিউজ মি, সরি, মাই ব্যাড। আমি আসলে ওয়াইল্ড ডাটা মুভ করতে আমার মনে ছিল না। ওকে, সো কাইন্ডলি এখানে কেউ পার্সোনাল ইনফরমেশন শেয়ার না করে ট্রাই করবেন। পার্সোনাল কথাবার্তা বা ক্লাস রেকর্ডিং এর মাঝখানেও কেউ কোনো কথাবার্তা না বলার ট্রাই করবেন। ওকে, এমএইচ দীপু ভাই, আপনি হোস্ট হয়ে গেছেন। কাইন্ডলি আমার প্রোফাইলে ট্যাপ করে আমাকে হোস্ট করে দেন। জি ম্যাম। কারণ আমি রিমুভ হয়ে গেছিলাম। থ্যাংক ইউ। তো যেটা বলতেছিলাম, আমি কতদূর বলতে পারছি? ভাই বলছিলেন ক্লাস অবজেক্ট হয়ে যায়, মানে সবগুলা পার্সন আগে একটা অবজেক্ট। ওকে, ওকে, ঠিক আছে। তো এই যে আমরা অবজেক্ট নিয়ে চিন্তা করি, এই আমাদের প্যারাডাইমটা এই অবজেক্ট ওরিয়েন্টেড, মানে অবজেক্টকে ঘিরা এরকম কোনো কিছু করার যে মন মানসিকতা, এটাকেই বলে অবজেক্ট ওরিয়েন্টেড মানে প্যারাডাইম। এখানে সবকিছু অবজেক্ট নিয়ে চিন্তা করা, অবজেক্ট হিসাবে চিন্তা করা হয়। তো ডিপার্টমেন্ট অফ ডিফেন্স নামে একটা সেকশন আছে, এটা ইউএস মিলিটারি, ওদের রিসার্চ ডিপার্টমেন্ট। সেখানে ওরা এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা প্রথম নিয়ে আসে। তারপরে আমাদের ওই যে সি প্লাস প্লাস প্রোগ্রামিং নিয়ে আসে, যে আচ্ছা, উই ক্যান কোড উইথ অবজেক্ট। এরকম অনেক অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে যারা এগুলাকে অ্যাডাপ্ট করা শুরু করে। দেন আলটিমেটলি যখন জাভা, গ্রিন প্রজেক্টের মাধ্যমে যখন জাভাটা অ্যাকচুয়ালি মানে রিয়েল দুনিয়ায় আসে, তখন আর কি মানে মানুষ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামটাকে আরো বেশি ব্রডলি চিন্তা করতে শুরু করে, ভাবনা করা শুরু করে। জাভাটা অবজেক্ট ওরিয়েন্টেড ফান্ডামেন্টাল যে প্রিন্সিপাল গুলো ছিল, এগুলা খুব ভালো মতো অ্যাডাপশন করতে পারতো। ইভেন ওই যে পরে জাভার যে কপি পেস্ট ভাই আছে, সি শার্প, ওটাও এটাকে মেনটেন করার ট্রাই করে। এখন তো মোটামুটি আমরা অনেক ল্যাঙ্গুয়েজে দেখতে পারি এরকম অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আমরা করতে পারি। তখন আমরা বলি এই যে আমাদের মানে ল্যাঙ্গুয়েজটা আছে, এটা একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, তার মানে দাঁড়াচ্ছে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওগুলাই হবে যেগুলো অবজেক্ট ওরিয়েন্টেড প্যারাডাইমে যে কিছু শর্ত আছে, এই শর্তগুলো ফুলফিল করার জন্য যেসব ফিচার দরকার আমার ল্যাঙ্গুয়েজে, এই ফিচারগুলো সুন্দর মতো প্রোভাইড করছে। আচ্ছা, তো ডার্টের মধ্যে কি এটা আছে? হ্যাঁ, ডার্টের মধ্যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সাপোর্ট করে, মানে প্যারাডাইমের যতগুলো শর্ত আছে এই শর্ত ফুলফিল করার জন্য যা যা দরকার সবকিছুই দিয়ে দেওয়া আছে। আমরা ডার্ট দিয়ে একদম বিন্দাস অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করতে পারি। তো অবজেক্ট ওরিয়েন্টেড এইটার সাথে ওইটার সম্পর্ক কি? আসলে এইটা একটা সুন্দর একটা রিপ্রেজেন্টেশন, যেটাতে আমরা বুঝতে পারবো যে অবজেক্ট ওরিয়েন্টেড প্যারাডাইম কি। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্যারাডাইম আমরা এটা ক্লাস শেষে বুঝবো যে আসলে অবজেক্ট ওরিয়েন্টেড প্যারাডাইম কি। আগে আমরা একটু বেসিক বুঝে নেই, আর ওটা বুঝলে আপনার মাথা একদম হাহাকার লেগে যাবে যে হোয়াট ইজ দিস, এত কিছু কই থেকে আসলো। তো আমরা ওগুলো সব বন্ধ করে আগে আমরা একটা বেসিক প্রবলেম দেখি, দেন প্রবলেমের সলিউশন কিভাবে আমরা জাস্ট একটা ক্লাস আর অবজেক্ট পড়বো, আর কিছুই পড়ার দরকার নাই। সো ক্লাসেস, আচ্ছা, তো আমাদের একটা ফাংশন আছে, ফাংশনটা মেইন ভয়েড মেইন। মেইন ফাংশন কি আমরা অলরেডি সবাই জেনে গেছি, তো এটা আমাদের কাছে আর কোনো সারপ্রাইজ না। তো ধরেন আমার কাছে, আমি বলছিলাম যে আমরা ডাটা নিয়ে কাজ করি, এই ডাটাটা সাধারণত আমরা ফাংশনাল প্রোগ্রামিং এ সব ভেরিয়েবলের মধ্যে রাখতে পছন্দ করতাম। তো আমরা এইভাবে চিন্তা করতাম যে আচ্ছা, হুম, আমার নতুন একটা স্টুডেন্ট আসছে, সো নতুন একটা স্টুডেন্ট আসছে, আহ, যে স্টুডেন্টটার নাম হচ্ছে, তার একটা নাম থাকবে। প্রথমত আমি চিন্তা করি তার নাম থাকবে, তো তখন আমি চিন্তা করলাম যে আচ্ছা, স্ট্রিং নেম হচ্ছে একটা ভেরিয়েবল। তো এই নামের মধ্যে আমি কি রাখবো? ধরেন আমি একটা স্টুডেন্ট, আপনার স্টুডেন্ট আমি, রাফাত। তো এখন চিন্তা করলাম ওর এইজটাও তো দিতে হবে, তো ধরেন আমার এইজ হচ্ছে 40, নট নট দ্যাট মাচ ওল্ড টাইম। তো চিন্তা করার দরকার নাই। আহ ধরেন এইজ হচ্ছে আমার 40। ইভেন এখন চিন্তা করলাম আমার অ্যাড্রেসও থাকবে। সো আমি তখন আর কি আমার অ্যাড্রেসটা দিলাম ওই মানে টিচারকে,
যে আর কি আমার সিস্টেমে আপনাদের সিস্টেমে এটা ইনসার্ট করতেছে। তো অ্যাড্রেস দিয়ে দিলাম যে আচ্ছা মিরপুর 13 ঢাকা, এভাবে দিয়ে দিলাম। ওকে, তো সে খুব সুন্দর মতো লিখছে এবং সে বললো যে আচ্ছা এগুলো আমি সেভ করে রেখেছি কোন জায়গায়, তাহলে এটাই হচ্ছে আমাদের ইন মেমোরিতে রাখতেছে, ভেরিয়েবল যেহেতু ইন মেমোরিতে রাখতেছে তার সেভ হয়ে গেছে। ওকে গ্রেট। এখন আপনি চিন্তা করলেন যে আমার তো স্টুডেন্ট একটা না, আমার তো আরো স্টুডেন্ট আছে, তখন আপনি কি চিন্তা করলেন যে আচ্ছা এখন তো আমার 12টা বেজে গেছে, কিভাবে, তো এখন আমি নেক্সট তো নাম রাখতে হবে, নতুন আরেকজন স্টুডেন্ট আসছে যার নাম হচ্ছে ফাহিম। তো এখন ফাহিমের নাম কিভাবে রাখবো, তখন সে বললো যে, আচ্ছা নামের মধ্যে আমি ফাহিমটাকে রাখি। ওকে, কিন্তু আমার এখানে তো ইরর দিচ্ছে যে আচ্ছা নাম তো অলরেডি ডিফাইন হয়ে গেছে, তুমি কিভাবে আরেকবার নামকে কি করো এখানে রাখো, তুমি এক কাজ করতে পারো, নামের যে ভ্যালুটা আছে এটা চেঞ্জ করে দিতে পারো, বাট আমাদের তো গোল ওইটা না, আমাদের গোল হচ্ছে স্টোর করা। তো এই যে স্টোর করার জন্য এখন যখন আবার আমি নাম রাখতে যাচ্ছি তখন কিন্তু সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। তো আমি চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে, আমি এখন আমি একটু ডিপ্লোম্যাটিক নাম দিব যে রাফাত নেম। হ্যাঁ, তো হচ্ছে এখানে দিয়ে দিলাম ফাহিম নেম, ফাহিমের নাম। তো এইভাবে আরো কয়েকটা স্টুডেন্ট আসছে, তাদের জিনিসও আমার রাখতে হবে। ধরেন যে একজন স্টুডেন্ট হচ্ছে দীপু, তো দীপু ভাইয়ের নাম হচ্ছে এটা, দীপু নেম। তো এটার মধ্যে হচ্ছে আমি কি রেখে দিলাম, দীপু। ওকে, দেন ধরেন আরো নাম ধরি, যেমন মেহেদি ভাই, মেহেদি নেম। এইভাবে হচ্ছে আমি রাখা শুরু করছি। তো এখন ফাংশনাল প্রোগ্রামিং এর মধ্যে ধরেন আমার স্টুডেন্ট আছে 2000, তাহলে কি আমি 2000 ভেরিয়েবল বানাবো। এখন 2000 ভেরিয়েবলের নাম আমার মনে রাখতে হবে, কারণ ওই ভেরিয়েবল নেওয়া ওই স্টুডেন্টকে যখন স্টুডেন্টের জিনিসপত্র যখন আমি বের করতে যাব, তার মানে 2000 ভেরিয়েবলের নাম তখন আমার মনে রাখতে হবে। তো এইভাবে কি আগানো সম্ভব? আমরা কি তাহলে কি করলাম, আমাদের যে একটা স্পেসিফিক অবজেক্ট আছে, রিয়েল দুনিয়ায় বস্তু আছে বা পার্সন আছে, এই পার্সনরে আমরা মানে ডাইভার্সিভ করে ফেলছি, একবারে আহ, ছড়িয়ে ছিটিয়ে ফেলছি, তার যে জিনিসপত্রগুলো আছে, তার যে ইনফরমেশন গুলো আছে, এগুলো আমি অর্গানাইজ করে রাখতে পারতেছি না। তো এই জিনিসটাকে ইজি করার জন্য তখন আপনি চিন্তা করলেন যে আসলে এভাবে চিন্তা করার তো কোনো দরকার নেই, আমি এক কাজ করি, আমি হচ্ছে আমি হচ্ছে কি করে ফেলি, আমি একটা কাস্টম ডাটা টাইপ বানিয়ে ফেলি, যেটা হচ্ছে স্টুডেন্ট, ওই স্টুডেন্টের মধ্যে নাম থাকবে, তার এইজ থাকবে, অ্যাড্রেস থাকবে। আমি এক কাজ করব, আহ, আমি হচ্ছে এই যে স্টুডেন্ট একটা লিস্ট বানিয়ে ফেলবো, ওইটার মধ্যে এই কাস্টম ডাটা টাইপের রাখবো, যতগুলা স্টুডেন্ট আসবে আমি হচ্ছে ইনসার্ট করে ফেলবো। তো তখন আপনি ভাবলেন যে একটা লিস্টের ভিতরে, তার মানে কি চাচ্ছে সে, সে লিস্ট অফ ডাটা রাখতে চাচ্ছে, কিসের মধ্যে, স্টুডেন্ট লিস্ট রাখতে চাচ্ছে, যেহেতু সে এক জায়গা থেকে মেনটেন করতে চাচ্ছে, সে এক জায়গা থেকে মেনটেন করবে। তো এখন আপনি চিন্তা করলেন যে আরে ভাই তুমি যে এখানে মেনটেন করবা, এখানে ডাটা টাইপ কি দিবা, স্ট্রিং দিবা, ঠিক আছে দাও স্ট্রিং দিয়ে দাও। তো এখন আমি স্ট্রিং ডাটা টাইপের স্টুডেন্ট লিস্ট রাখতে চাইতেছি, বাট স্টুডেন্টের তো এইজও আছে, অ্যাড্রেসও আছে, অ্যাড্রেস না হয় স্ট্রিং এ আছে, এইজ তো আর স্ট্রিং এ নাই, এইজ তো একটা ইন্টিজার ভ্যালু। এখন আপনি স্ট্রিং এর ভিতরে এইজ রাখবেন কিভাবে, ইভেন তিনটা ভ্যালুকে আপনি একত্র রাখবেন কিভাবে? তখন এই প্রবলেমটা সলভ করার জন্য আপনি চিন্তা করলেন যে একটা কাস্টম ডাটা টাইপ বানিয়ে ফেলতেই। তো এই কাস্টম ডাটা টাইপটা হচ্ছে আমাদের ক্লাস, যে আমরা নতুন একটা ডাটা টাইপ বানাইতে গেলে তখন আমরা ওটাকে বলি একটা ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ। তো ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ আমরা যদি ক্রিয়েট করতে চাই ডাটাতে, তাহলে সেটার নাম হচ্ছে ক্লাস। আগে আমরা বুঝি ডাটা টাইপ কি, তারপরে আমরা বোঝার ট্রাই করবো এটা আসলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের সাথে কিভাবে রিলেট করে। তো আমরা কি করলাম, স্টুডেন্ট নামে নতুন আরেকটা ডাটা টাইপ বানিয়ে ফেললাম। ওকে গ্রেট, স্টুডেন্টের মধ্যে কি রাখবো, এখন বললাম যে স্টুডেন্ট নামে আমি নতুন একটা ডাটা টাইপ বানাইলাম, যে ডাটা টাইপের মধ্যে কিছু জিনিস থাকবে, যেমন হচ্ছে স্ট্রিং নেম থাকবে, তার একটা নাম থাকবে, ইগনোর দ্য ইরর, ওকে ইরর ইগনোর করে, তারপর তার একটা অ্যাড্রেস থাকবে। তো বললাম এই দুইটাই থাকবে না, সাথে তার একটা ইন্টিজার টাইপের এইজও থাকবে। ওকে, তো আমি কি করে ফেললাম, স্টুডেন্ট টাইপের একটা ডাটা টাইপ ক্রিয়েট করলাম, যে ডাটা টাইপের মধ্যে তিন চারটা এরকম প্রপার্টি আছে, এগুলা কি বলবো আমরা, প্রপার্টি বা অ্যাট্রিবিউট আছে তার কাছে, এগুলা আছে স্টুডেন্টের কাছে, এই তিনটা জিনিস আছে। সো আপনি চিন্তা করতে পারেন যে এগুলা
এগুলো এরকম দেখাইতেছে কেন, এরকম লাল বাতি জ্বলে আছে কেন? অ্যাকচুয়ালি আমরা তো ভ্যালু অ্যাসাইন করে দেই না এটার মধ্যে, দ্যাটস ওয়াই এখানে লাল বাতি জ্বলে আছে। তো এটাকে রিজলভ করার জন্য আমাদের লেট নামে একটা প্রপার্টি আছে, যেটা হচ্ছে ওই যে নাল সেফটি আছে না, ওটার মতো একটা জিনিস। নাল সেফটিরই একটা ফিচার হচ্ছে লেট, কারণ এইটার মধ্যে তো নাল অ্যাসাইন করতে দিবে না, কোনো না কোনো এক জায়গায় এটাকে ঠিক মতো বসাইতে হবে। তো আমরা এটার জন্য কনস্ট্রাক্টর ইউজ করি, বাট আপাতত আমরা লেট কিওয়ার্ড ইউজ করি। তো লেট কিওয়ার্ডও বাদ দিয়ে আমরা এখানে জাস্ট আমরা আমরা এখানে হচ্ছে এমটি এমটি রেখে দিই, যে নাম হচ্ছে এমটি, দেন আমাদের অ্যাড্রেস এমটি, এজ হচ্ছে 0। তো বাই ডিফল্ট হচ্ছে এরকম ডিফল্ট কিছু ভ্যালু থাকবে। তো আমরা স্টুডেন্ট একটা ডাটা টাইপ, যেটা হচ্ছে একটা ক্লাস দিয়ে বানাইছি, ক্লাস দিয়ে আমরা একটা স্টুডেন্ট ডাটা টাইপ বানাইছি, যেটা প্রথম অক্ষরটা দেখেন এস হচ্ছে বড় হাতে দিচ্ছে। আমরা আগে কি করতাম, ক্যামেল কেস ইউজ করতাম, ক্যামেল কেস হলে এরকম হইতো, বাট আমরা যখন একটা ক্লাসের নাম বা নতুন ডাটা টাইপ বানাই, তখন আমরা কি করি, ফার্স্ট লেটারটা অলওয়েজ বড় হাতের দেই। ওকে, এটাকে বলে প্যাসকেল কেস। প্যাসকেল কেস এটা ইউজ করে ট্রাই করবো আমরা। ওকে, তো আমরা স্টুডেন্ট টাইপের একটা ডাটা টাইপ বানাইছি, যে ডাটা টাইপের মধ্যে কি আছে, 3টে প্রপার্টি আছে, একটা হচ্ছে নাম, একটা অ্যাড্রেস, একটা এজ। এবার আমাকে বললো যে আচ্ছা তুমি কি করতে চাও, নতুন একটা ডাটা টাইপ বানাইতে চাও, বানাইছো, ঠিক আছে। এবার তুমি কি করতে পারো, তুমি এক কাজ করো না, লিস্ট অফ স্টুডেন্টই রেখে দাও আমার মধ্যে। ওকে, সো স্টুডেন্ট লিস্ট। এবার যদি চাই যে আচ্ছা আমি এক কাজ করি, আমি হচ্ছে স্টুডেন্ট লিস্টের মধ্যে কি করি, অ্যাড করি, কি অ্যাড করব, নতুন একটা স্টুডেন্টের নতুন একটা স্টুডেন্ট অ্যাড করতে চাই। তো আমি এক কাজ করলাম যে আমি এগুলা না বললাম, আমরা লিখলাম যে স্টুডেন্ট ডাটা টাইপ। আমরা কি করি, ভেরিয়েবল ভেরিয়েবল আমরা এই যে ক্লাসটা বানাইছি, এটা হচ্ছে আমাদের একটা প্রোটোটাইপ, বা আমরা বলতে পারি ব্লু প্রিন্ট। এইটা আসলে দুনিয়ায় এক্সিস্ট করে না। ধরেন আপনার একটা স্কেচ আছে, আপনি একটা বিল্ডিং বানাবেন, ওটার জন্য ব্লুপ্রিন্ট বানাইছেন, ওই নকশা বানাইছেন। এখন নকশা কি দুনিয়ায় এক্সিস্ট করে? আপনি যদি ইট পাথর এগুলো বালু টালু দিয়া বিল্ডিং যে পর্যন্ত না বানাচ্ছেন, সে পর্যন্ত ওই নকশার কিন্তু রিয়েল দুনিয়ায় কোনো এক্সিস্টেন্স নাই। ঠিক সেম ভাবে স্টুডেন্ট যে আমরা ক্লাসটা বানাইছি, এটা হচ্ছে আমাদের একটা ব্লুপ্রিন্ট। তো চলেন আমরা ক্লাস সম্পর্কে এখন জানি। তো ক্লাস হচ্ছে একটা ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ, যেখানে আমরা কি করি, রিলেটেড ডাটা টাইপ, মানে আই মিন রিলেটেড অ্যাট্রিবিউট বা বিহেভিয়ার গুলা একত্রে রাখি। সো বিহেভিয়ার আপনি ইগনোর করতে পারি, এখানে আমরা দেখতেছি অ্যাট্রিবিউট গুলা, যে একটা স্টুডেন্টের মধ্যে নেম, অ্যাড্রেস, এজ এগুলো থাকতে পারে। আমরা কি করব, একটা ক্লাস বানাইছি, এই ক্লাসের মধ্যে ওই রিলেটেড ডাটাগুলোকে একত্র রাখছি। তাতে কি হয়েছে, আমাদের স্টুডেন্টের ডাটা যে এতক্ষণ ছড়িয়া ছিটিয়া ছিল, এই ছড়িয়া ছিটিয়া থাকার এখন কোনো প্রশ্ন হচ্ছে মানে আসতেছে না। তো এই জিনিসটা আমরা কেয়ার করে ফেলছি, টেক কেয়ার করে ফেলছি। তো এই যে আমরা মানে ক্লাসটা বানাই, তাহলে কখন ক্লাস বানাই, যখন আমাদের এরকম রিলেটেড ডাটা থাকে, যেগুলোকে আমরা একত্র করে আলাদা একটা ইউজার ডিফাইন টাইপ বানাইতে পারি, তখনই কেবলমাত্র আমরা একটা ক্লাস বানাই। তো এই ক্লাসটা আমরা বানাইছি, মনে করেন ইন্টিজার একটা ডাটা টাইপ আছে, আছে না, আমাদের ইন্টিজার আছে, ডাবল আছে, স্ট্রিং আছে। এমনকি ইন্টিজার ডাটা টাইপ এই দুনিয়ায় এক্সিস্ট করছে, এখন কোনো জায়গায় কিন্তু এক্সিস্ট করে নাই, কারণ আমরা ইন্টিজার এ নামে কোনো ভেরিয়েবল ক্রিয়েট করি না, বা ইন্টিজার বি বা হোয়াট এভার নেম ইট ইজ, আমরা কিন্তু কোনো ভেরিয়েবল ক্রিয়েট করি না। যখন আমরা ক্রিয়েট করব, কেবল তখনই একটা এক্সিস্টেন্স হবে, একটা মেমোরিতে সে জায়গাটা নিবে, সেটা নিয়ে কাজ হবে, রাইট। সো আমাদের প্রোগ্রামের ভিতরেও এখনো কোনো স্টুডেন্ট ইউজার ডিফাইন্ড আমাদের যে ডাটা টাইপটা আছে, ওটা কিন্তু এক্সিস্ট করে না। আমরা ওটার জন্য লিস্ট অফ কি নিছি, স্টুডেন্ট নিছি, কিন্তু কোনো ডাটা কিন্তু ওটার ভিতরে ইনসার্ট করে নেই। আমরা যদি ইউজ মানে আমাদের যে প্রি বিল্ড ডাটা টাইপগুলো আছে, ওগুলার যদি একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করতে চাই, আমি ইনস্ট্যান্স বলতেছি, মানে নতুন একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে চাই, তাহলে কিভাবে ক্রিয়েট করি, এইভাবে প্রথমে হচ্ছে ডাটা টাইপ দিই, রাইট, ডাটা টাইপ দিই, দেন ভেরিয়েবল নেম দিই, দেন হচ্ছে ভ্যালু অ্যাসাইন করে দিই। এইভাবেই তো করি। আমাদের যখন একটা ক্লাসের ইনস্ট্যান্স বলতে ক্লাসের একটা নতুন অবজেক্ট ক্রিয়েট করতে যাব, নতুন একটা রিয়েল দুনিয়ায় তার একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করতে যাব, রিয়েল দুনিয়ায় তাকে পরিচয় করাতে যাব, তখনও আমাকে সেম ভাবে এরকম একটা সিনট্যাক্সের মধ্যে দিয়ে যাইতে হবে। ফার্স্ট অফ অল আমাকে ওই টাইপটা বলে দিতে হবে, বা ওই ক্লাসের নাম, টাইপ বলতে বোঝাচ্ছি ক্লাস নেম, ওই ক্লাস নেমটাকে আমাকে সর্বপ্রথম অ্যানাউন্স করতে হবে, যে আসলে আমার ক্লাসের টাইপটা কি, কোন ক্লাসের ইনস্ট্যান্স আমি বানাইতে চাচ্ছি। দেন হচ্ছে আমাকে একটা নাম দিতে হবে, আমরা যে ভেরিয়েবলের নাম দিতাম না, ঠিক সেম ভাবে এটাকেও
নাম দিতে হবে। দেন হচ্ছে ওই যে ক্লাসের নাম আছে সেম ক্লাসের নামটা দিতে হবে উইথ দিস প্যারেন্থেসিস। তো এই প্যারেন্থেসিসটা কি হয়, এই প্যারেন্থেসিস আমরা কখন কল করি, আমরা কল করি যখন আমরা আমাদের মেথডকে ডাকতে হইতো। আপনার হয়তো মনে আছে কিনা, আমরা কিন্তু মেথডকে কল করার সময়, মানে সরি, আমরা কি ফাংশনকে কল করার সময় এরকম একটা প্যারেন্থেসিস দিতাম। সেম ভাবে আমরা যখন এই যে ক্লাসের ইনস্ট্যান্স ক্রিয়েট করব এরকম একটা প্যারেন্থেসিস দেবো। তো কারণটা কি, কারণ হচ্ছে ক্লাসের ইনস্ট্যান্স বানানোর দায়িত্ব একটা স্পেশাল ফাংশনের থাকে, যে ফাংশনটাকে বলি আমরা কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর বলতে কি বুঝি, আমরা ওই যে কনস্ট্রাকশনে কাজ করে তাদের কি বলে, কনস্ট্রাকশন ওয়ার্কার। তো এইখানে আমাদের একটা কনস্ট্রাক্টর আছে যে কিনা এই কাজগুলা কইরা দেয়। ঠিক আছে, এই যে আমাদের এই যে ক্লাসে একটা অবজেক্ট ক্রিয়েশন, তার মানে কি কনস্ট্রাক্ট করা, এই কনস্ট্রাক্ট করার কাজটা সে করে দেয়। ওটা নিয়ে আমি একটু পরে আসতেছি। তো আগে আপাতত আমরা মুখস্থ করে লিখি। তো আমাদের ইউজার ডিফাইন ডাটা টাইপটা কি, বা ক্লাসের, আমরা এখন ইউজার ডিফাইন ডাটা টাইপ আর বলবো না, আমরা বলবো এখন থেকে ক্লাস। তো ক্লাসের নামটা আগে লিখবো, ক্লাসের নাম হচ্ছে স্টুডেন্ট। দেন হচ্ছে স্টুডেন্টে কি দিতে হবে, একটা ভেরিয়েবল নাম দিতে হবে। তো ভেরিয়েবলের নাম ধরেন আমি দিয়ে দিলাম স্টুডেন্ট 1। ওকে, তো এটা হচ্ছে আমাদের ভেরিয়েবলের নাম দিলাম। দেন আমি ইকুয়াল সাইন দিলাম। এখনো আমার অবজেক্ট ক্রিয়েট হয় নাই, এখনো আমার অবজেক্ট ক্রিয়েট হয় নাই। আমি ক্রিয়েট করতে গেলে কি করতে হবে, ইকুয়াল সাইন দিয়ে স্টুডেন্ট, স্টুডেন্ট দেন প্যারেনথেসিস। এখন হচ্ছে আমাদের স্টুডেন্ট 1 নামে নতুন একটা অবজেক্ট ক্রিয়েট করছে। আমার দুনিয়ার মধ্যে স্টুডেন্ট নামে নতুন একটা ভেরিয়েবল আছে, স্টুডেন্টের একটা নতুন একটা ভেরিয়েবল আছে যেটার নাম হচ্ছে স্টুডেন্ট 1। এবার যদি চাই স্টুডেন্ট 1 এর মধ্যে আমি প্রপার্টি গুলাকে সেট করব, স্টুডেন্ট 1 ডট নেম। এবার নেমের মধ্যে কিছু ভ্যালু রাখতে পারি আমরা। তো এবার বললাম যে আচ্ছা কি ভ্যালু রাখা যায়, ধরেন আমি স্টুডেন্টের মধ্যে আমার নামটা আগের বারের মতো রেখে দিলাম, যে আমি রাফাত রেখে দিলাম। তো স্টুডেন্ট 1 এর মধ্যে ডট এইজ রেখে দিলাম, এইজ রেখে দিয়ে ওই আগের মতো 40 রেখে দিই। স্টুডেন্ট 1 এর মধ্যে আমি ধরেন অ্যাড্রেস রেখে দিই। তো অ্যাড্রেস কি রাখা যায়, র্যান্ডম একটা অ্যাড্রেস রেখে দিই। ওকে, এবার যদি চাই আমি হচ্ছে আমাদের স্টুডেন্ট লিস্ট যেটা আছে, স্টুডেন্ট লিস্টের ভিতরে অ্যাড করে দেয় কাকে, আমি যে একটু আগে স্টুডেন্ট 1 লিখছি এই স্টুডেন্ট 1 কে। ওকে, তো আমি নর্মালি কি করলাম, একটা অবজেক্ট ক্রিয়েট করলাম কার, স্টুডেন্ট ক্লাসের। এই স্টুডেন্ট ক্লাসের প্রপার্টি গুলাকে আমি অ্যাক্সেস করতেছি কিভাবে, ডট দিয়ে। ওই অবজেক্ট, এটা কিন্তু একটা অবজেক্ট, এটা কিন্তু আর ভেরিয়েবল বলতেছি না, এটা হচ্ছে ক্লাস, এটা হচ্ছে অবজেক্ট। তো আমি যখন একটা অবজেক্ট ক্রিয়েট করতে যাই সর্বপ্রথম আমাকে ক্লাসের নামটা দিতে হবে, দেন অবজেক্টের নামটা দিতে হবে, দেন ইকুয়াল সাইন দিয়ে ওই অবজেক্টটাকে ক্রিয়েট করার জন্য ওই ক্লাসের কনস্ট্রাক্টরটাকে কল করাইতে হবে। তো কনস্ট্রাক্টর কই থেকে এলো, এখানে তো এরকম কোনো ফাংশন টাংশন নাই। আসলে আমরা আমরা লিখি বা না লিখি এইখানে একটা ফাংশন আছে, যে ফাংশনটার নাম হুবহু সেম টু সেম এই যে স্টুডেন্ট যে ক্লাসটা আমরা বানাইছি এই ক্লাসের নেমে থাকে। সো এটাও একটা ফাংশন, বাট স্পেশাল টাইপ অফ ফাংশন, যেটা কিনা সেম নেম অফ দ্য ক্লাস, এই যে ক্লাসের সেম নেমে থাকবে উইথ লাস্টে কি থাকবে, লাস্টে হচ্ছে আমাদের এরকম প্যারেন্থেসিস থাকবে, জাস্ট লাইক আমরা যেভাবে ফাংশন বানাই। তো এটা হচ্ছে আমাদের একটা মানে ইনভিজিবল একটা ফাংশন, যেটা হচ্ছে মেইনলি বলি আমরা কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর, তো এটা কি করে, আমার এই যে স্টুডেন্ট ক্লাসটা আছে এই স্টুডেন্ট ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করে। তো আমরা কি করলাম তাহলে, স্টুডেন্ট প্রথমে আমাদের ডাটা টাইপটা লিখলাম বা আমাদের ক্লাস নামটা লিখলাম, দেন আমাদের অবজেক্ট নেমটা লিখলাম, দেন ইকুয়াল সাইন দিয়ে ওই যে আমাদের স্টুডেন্টের কনস্ট্রাক্টর আছে তাকে কল করলাম। যে এখানে তো দেখেন কোনো কোড লেখা আছে, কোনো কিছুই লিখিনি, ফাঁকা ফাঁকা একটা ফাংশন, বাট এটা কিভাবে কাজ করে, আসলে এটা বিহাইন্ড দ্য সিন আমাদের এই যে স্টুডেন্ট যে ক্লাসটা আছে এটা একটা অবজেক্ট ক্রিয়েট করে, এটার মধ্যে কিছু লিখি বা না লিখি, লেখারও কাজ আছে, ওদিকে পড়ে যাব আমরা। বাট না লিখলেও এখানে কি করে, একটা মানে কোড লেখা আছে, ইনভিজিবল কোড, যেটার মাধ্যমে এটার একটা অবজেক্ট ক্রিয়েট করে, একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করে দেয়, যেটা মেমোরিতে ইন্ডিভিজুয়াল তার জন্য একটা জায়গা অ্যালোকেট করে দেয়। একটা অবজেক্টের সাথে আরেকটা অবজেক্টের কোনো সম্পর্ক নাই। তো এখানে যদি আমি লিখতাম যে স্টুডেন্ট, নতুন একটা অবজেক্ট ক্রিয়েট করি, তো আমি প্রথমে ক্লাসের নাম দিলাম, দেন স্টুডেন্ট 2, দেন আমরা কি করে দিই, স্টুডেন্টকেই কল দিব আমরা, দেখেন স্টুডেন্ট
কনস্ট্রাক্টরকে কল দিলাম। এবার চলেন স্টুডেন্ট টু এর ভিতরে আমরা নেমটা সেট করে দিই। তো স্টুডেন্টের ভিতরে স্টুডেন্ট যে আমাদের অবজেক্টগুলো ক্রিয়েট হয়েছে স্টুডেন্ট টাইপের, ওগুলাকে অ্যাক্সেস করতে হলে ওটার ভিতরে যে প্রপার্টি গুলো আছে, আমরা বলতেছি প্রপার্টি মানে এই যেটার ভিতরে যে ভেরিয়েবল গুলো আছে এগুলোকে অ্যাক্সেস করতে গেলে আমরা হচ্ছে ডটটাকে ইউজ করি। তো আমরা যদি চাই আগে অ্যাড্রেসটাকে ইনিশিয়ালাইজ করে নিই, তো অ্যাড্রেস ধরেন তার বাসা হচ্ছে মিরপুর, তো লিখে দিলাম স্টুডেন্ট টু এর নেমটাকে আমরা ইনিশিয়ালাইজ করে দেই, নেমের মধ্যে ফাঁকা ছিল আমরা ওটাকে বলে দেই রাহাত। এবার ধরেন স্টুডেন্ট টু এটার মধ্যে কি করে দেই আমরা এইজটাকে সেট করে দিই, তার এইজ ধরেন 25। ওকে, এবার চলেন আমরা এটাকে অ্যাড করে দেই কিসে, আমাদের স্টুডেন্ট লিস্টের মধ্যে। লিস্ট ডট অ্যাড স্টুডেন্ট টু আমরা অ্যাড করে দিচ্ছি, ম্যানুয়ালি এবার অ্যাড করতেছি, বাট এগুলাকে ডাইনামিক্যালি আমরা বেশিরভাগ অ্যাড করি। তো জাস্ট ইগনোর দিস ওয়ান। তো আমরা হচ্ছে দেখেন দুইটা স্টুডেন্ট আমরা কি করে দিচ্ছি স্টুডেন্ট লিস্টের ভিতরে অ্যাড করে দিচ্ছি। আমরা যদি এবার প্রিন্ট করি যে স্টুডেন্ট লিস্ট দেখার জন্য, তাহলে দেখেন কি হবে, এই যে দুইটা স্টুডেন্ট ইনস্ট্যান্স অফ স্টুডেন্ট মানে দুইটা স্টুডেন্ট এই স্টুডেন্ট লিস্টের ভিতরে এক্সিস্ট করে। দুইটা জিনিস আছে যেটা হচ্ছে টাইপ অফ স্টুডেন্ট মানে তারা হচ্ছে স্টুডেন্ট ডাটা টাইপের জিনিস। তো স্টুডেন্ট আমরা ডাটা টাইপ বলবো না, এটাকে বলবো ক্লাস। সো আবার যদি আমরা সংজ্ঞা দিয়ে বলি তাহলে হোয়াট ইজ এ ক্লাস, ক্লাস ইজ এ ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ, যেটা দিয়ে আমরা কি করতে পারি এটার মধ্যে কিছু স্পেশাল প্রপার্টি বা রিলেটেড ডাটা টাইপ রিলেটেড ডাটাগুলা নিয়ে একটা ক্লাস বানাইতে পারে। তো স্টুডেন্ট ক্লাসের ভিতরে অবশ্যই টিচারের নাম থাকবে না, অবশ্যই টিচারের নেম থাকবে না, কারণ এই স্টুডেন্ট যে ক্লাসটা আছে তার সাথে টিচারের কোনো রিলেশন নাই। সো স্টুডেন্টের ভিতরে স্টুডেন্ট ক্লাসের ভিতরে কেবলমাত্র স্টুডেন্টের যে ইনফরমেশন গুলো আছে বা বিহেভিয়ার গুলো আছে ওগুলাই থাকবে। তো এখন ভাবতেছেন যে ভাই রাখলে কি সমস্যা, রাখলে রাখতে পারেন, বাট দ্যাটস মানে রিলেট করে না। তো একটা ভালো ক্লাস লেখার সময় আপনার মনে রাখতে হবে যে ক্লাসের নামটা কি। এই ক্লাসের নামই ডিফাইন করবে যে এটার ভিতরে কোন কোন ডাটা টাইপ থাকবে, কোন কোন ডাটা রাখতে পারবেন, কোন কোন ডাটা রাখতে পারবেন না। কারণ আপনি অবশ্যই স্টুডেন্টের সাথে টিচারের ডাটা মিক্স আপ করতে চান না। তো চলেন দেখি এবার আমরা একটু মেথড দেখি। তো এগুলাকে আমরা কি বলি, এগুলাকে বলি আমরা হচ্ছে প্রপার্টিস। ওকে, আরেকটা আছে সেটা হচ্ছে অ্যাট্রিবিউটস, এটাকে আমরা অ্যাট্রিবিউটস বলি। এবার চলেন আমরা মেথড দেখি। তা আমরা অলরেডি ফাংশন শিখছি, রাইট? ফাংশন মধ্যে কি করে আমরা এই যে ভয়েড প্রিন্ট সামথিং, তো এটার মধ্যে কি করে, সে হচ্ছে প্রিন্ট করে, কিছু একটা প্রিন্ট করবে। তো এই যে ফাংশনটা আছে ফাংশনটার সাথে আমরা যে ফাংশন শিখছি ওটার কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্যই নেই। আমরা যেভাবে ফাংশন লিখতে পারি বাইরে, আমরা একটা ক্লাসের ভিতরেও একটা ফাংশন লিখতে পারি। এটা হচ্ছে এই যে ক্লাস আছে এই ক্লাসের একটা বিহেভিয়ার, বা এটাকে আমরা বলি হচ্ছে মেথড। এটা কি বলি? মেথড। এটা কার সাথে রিলেটেড? এটা আমাদের স্টুডেন্ট ক্লাসের সাথে রিলেটেড। আমি হচ্ছে সামথিং প্রিন্ট করে দিই, সামথিং। ওকে, দেখেন এটাকে যদি আমি অ্যাক্সেস করতে যাই যে আচ্ছা প্রিন্ট সামথিং, এটা খুঁজেই পেতেছে না। বাট আমি যদি চাই আচ্ছা আমি হচ্ছে স্টুডেন্ট টু এর মধ্যে প্রিন্ট সামথিং দিব, ওকে, তো আমি যদি রান করে দেখেন সামথিং প্রিন্ট করে দিচ্ছে। কেন? এটা হচ্ছে আমাদের স্টুডেন্ট টু এর সাথে রিলেটেড। আমরা যদি চাই স্টুডেন্ট টু এর কোনো প্রপার্টি বা মেথডকে অ্যাক্সেস করতে, তাহলে সেম ওয়েতে আমরা ডটটাকে কি করি, প্রিফার করি। তো আমরা ডট দিয়ে আমরা কি করি, এই যে প্রপার্টি বা বিহেভিয়ার আছে বা এটা কি বলে আমরা মেথড, এই মেথডকে অ্যাক্সেস করি। তো আমাদের স্টুডেন্ট যে কনস্ট্রাক্টরটা আছে, হোয়াট ইজ কনস্ট্রাক্টর? কনস্ট্রাক্টর হচ্ছে এটাও একটা মেথড, বাট মানে সেম নেম অফ আওয়ার ক্লাস। এই মেথডটাকে আপনাকে কল করাইতে হয় না, এটা অটোমেটিক্যালি কল হয়। কখন কল হয়? যখন আপনি এটা একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করবেন। ধরেন আমি স্টুডেন্ট যে মানে মেথডটা আছে স্টুডেন্ট মেথড, এটাকে আমরা বলি কনস্ট্রাক্টর, বাট আমি প্রথমে মেথড বলতেছি। এই মেথডের ভিতরে আমি লিখে দিলাম যে আচ্ছা এখানে হচ্ছে একটা জিনিস কল হবে। কখন কল হবে? যেহেতু এটা অটোমেটিক্যালি ট্রিগার করে যখনই আমি একটা স্টুডেন্টের অবজেক্ট ক্রিয়েট করতে যাব তখন অটোমেটিক্যালি এটা ট্রিগার করবে। সো আমি আহ, এক কাজ করি, এটার মধ্যে কিছু লিখে দিই যে নিউ অবজেক্ট ক্রিয়েটেড, নতুন অবজেক্ট ক্রিয়েট হয়েছে।
তো এটা তো অটোমেটিক্যালি ক্রিয়েট মানে কল হওয়ার কথা। দেখেন তো আলাদাভাবে কি আমি স্টুডেন্ট টু ডট স্টুডেন্টকে কল করেছি? করে না। আমি কি করছি, যখন স্টুডেন্টের অবজেক্ট ক্রিয়েট করছি তখন আমি কি করেছি, কনস্ট্রাক্টরটাকে লিখে দিছি। তো এক কাজ করি, আমি এটাকে রান করি। দেখেন রান করার সাথে সাথে নিউ অবজেক্ট ক্রিয়েটেড, নিউ অবজেক্ট ক্রিয়েটেড, কারণ আমি এখানে দুইটা অবজেক্ট ক্রিয়েট করছি স্টুডেন্টের। তো যখনই আমি অবজেক্ট ক্রিয়েট করছি তখনই কি করছে, সে আমাদের কনস্ট্রাক্টরটাকে কল করে ফেলছে। এটা অটোমেটিক্যালি ট্রিগার হবে। সো আপনার যদি এমন কোনো কিছু দরকার হয় যেটা আমার অবজেক্ট ক্রিয়েশনের সময়ই দরকার, সাথে সাথেই করতে হবে, ওই কাজগুলো আমরা কনস্ট্রাক্টরের ভিতরে করি। ওকে। আর আমরা তাহলে মেথড কিসের জন্য ইউজ করি? মেথড গুলা যদি আমার ওই ক্লাসের কোনো বিহেভিয়ার থাকে, কোনো আহ, আহ, মানে কি বলবো, বিহেভিয়ারের সাথে এটা কি বলা যায়, মানে কোন মেথোলজি থাকে যেটা সে রেগুলার করে। ধরেন একটা মানুষ কি করে, মানুষ হচ্ছে ঘোরাফেরা করে, মুভমেন্ট করে, কথাবার্তা বলে। তো এই কাজগুলা আমরা আমরা এক একটা বিহেভিয়ার ধরি, এই বিহেভিয়ার গুলো আমরা এক একটা মেথড হিসেবে এক্সপোজ করে দেই। তো স্টুডেন্টের বিহেভিয়ার কি হইতে পারে? স্টুডেন্ট সাধারণত কি করে, সে প্লে করে, রাইট? স্টুডেন্ট প্লেইং, সে খেলাধুলা করতেছে। সো আমি প্রিন্ট করে দেই হচ্ছে, আমরা একটু স্ট্রিং ইন্টারপোলেশনের ইউজ করি, $, নেম, নেম যার নাম ইজ প্লেইং। মানে ধরেন এটা হচ্ছে আপনি একটা অবজেক্ট ক্রিয়েট করছেন রাফাত নামে, সো রাফাত ইজ প্লেইং, এটা হচ্ছে প্রিন্ট করার কথা। তো চলেন এখান থেকে আমি কি করি, স্টুডেন্ট ওয়ান প্লেইং, প্লেইং মেথডটাকে কল করে। আবার ধরেন স্টুডেন্ট টু আছে আমাদের, স্টুডেন্ট টু ডট প্লেইং, সে কি করতেছে, খেলা করতেছে। তা আমি একটু প্রিন্ট করি, তাহলে দেখেন যে রাফাত ইজ প্লেইং, রাহাত ইজ প্লেইং। তার মানে আমরা কোনগুলাকে মেথড হিসেবে এক্সপোজ করব, আমাদের ক্লাসের বিহেভিয়ার গুলাকে। একটা মানে ভালো ক্লাস লেখার সময় আপনাকে খেয়াল রাখতে হবে আহ তিনটা জিনিস। তার মধ্যে আপাতত একটা জিনিস সর্বপ্রথম যেটা আপনারা ফোকাস করুন, সেটা হচ্ছে একটা ক্লাসের নাম সবসময় মিনিংফুল হইতে হবে। ইভেন সেটা যেন একটা নাউন হয়, সবসময় একটা যেন নাউন হয়। নাউন, ইংলিশে আমরা নাউন পড়ছি না, এরকম নাউন হইতে হবে। তাহলে কি করবে সে, একটা সিঙ্গেল রেসপন্সিবিলিটি মেনটেন করার জন্য সে মানে এনাফ রিডেবল হবে। ইভেন সেটা যেন অবশ্যই সেকেন্ড যে রুলটা আছে সেটার মধ্যে যেন সিঙ্গেল জিনিস মানে সিঙ্গেল একটা জিনিসই কভার করে। ধরেন স্টুডেন্টের ভিতরে টিচারের ইনফরমেশন আসা কখনোই উচিত না। স্টুডেন্টের মধ্যে কেবলমাত্র স্টুডেন্টের জিনিসপত্রই হ্যান্ডেল করবে, স্টুডেন্টের প্রপার্টি, স্টুডেন্টের বিহেভিয়ার, এই জিনিসগুলোকে আমরা হচ্ছে স্টুডেন্ট ক্লাসের ভিতরে হ্যান্ডেল করব। তাহলে টিচারের জন্য কি করব, টিচারের জন্য আমরা আলাদা ক্লাস বানাবো। ধরেন আমাদের আরেকটা ক্লাস আছে, আরেকটা ক্লাস বানাই আমরা, ক্লাস টিচার, টিচার। ওকে, আরেকটা ক্লাস বানিয়ে ফেললাম টিচার নামে। তো এই যে টিচার আছে, টিচারে কি কি থাকতে পারে, স্ট্রিং নেম, স্ট্রিং তার এইজ থাকতে পারে, আরেকটা হতে পারে তার হচ্ছে ডিপার্টমেন্ট কি, ডিপার্টমেন্ট কোনটা। ওকে। তো এবার একটু আমরা আমাদের নাল সেফটির পুরো ফায়দা উঠাই। দেখেন সে আমাকে একটা মানে ওয়ার্নিং দিচ্ছে, সে বলতেছে এই যে নেম ফিল্ডটা আছে এটা অবশ্যই নন নালেবল হইতে হবে, মানে এটা নাল থাকা যাবে না। কারণ আমরা ক্লাসের ভিতরে যখন প্রথমে ক্লাসটা ইনস্ট্যান্স ক্রিয়েট করবে তখন এটা কি হবে, এটা নাল ক্রিয়েট হবে। এটা না হয় এরকম ডিফল্ট ভ্যালু দিয়ে দাও, না হলে অন্য কিছু দিয়ে দাও। অথবা তুমি যখন এই ক্লাসটাকে ডিফাইন করতেছো, নতুন একটা ক্লাস ক্রিয়েট করবা, ইনস্ট্যান্স মানে আমাদের নতুন একটা অবজেক্ট ক্রিয়েট করবা, তখন কি করে দাও, এই প্রপার্টি গুলার ভ্যালু ইনিশিয়ালাইজ করে দাও। তো এটা কিভাবে করা যায়? তা আমরা চাইলে আমরা এই যে কনস্ট্রাক্টর আছে, আমি কি বলছি যে টিচার, টিচারের ভিতরে কিন্তু একটা কনস্ট্রাক্টর আছে, এই কনস্ট্রাক্টরের ভিতরে কি তাহলে আমরা এটাকে কভার করতে পারি? কারণ এই কনস্ট্রাক্টরটা মানে আমরা যখনই একটা অবজেক্ট ক্রিয়েট করতে যাব তখনই কি করবে, ট্রিগার করবে, তখনই এটাকে কল করবে। চলেন তাহলে এক কাজ করি, এটাও যেহেতু একটা মেথড, তাহলে কি মেথডের মতো আমরা যে প্যারামিটার নিতে পারি? অবশ্যই নিতে পারি। কারণ আমরা এখানেও স্ট্রিং এন নেই, স্ট্রিং এইজ নেই, তারপর হচ্ছে এইজ না নিয়ে এ নিই, আমরা শর্টকাটে বোঝার ট্রাই করি আগে। তারপরে স্ট্রিং ডিপার্টমেন্টের জায়গায় ডি নেই। এবার কি করি, এই যে আমাদের নেমটা আছে, এই নেমের মধ্যে আমরা এন কে ইনিশিয়ালাইজ করে দিই। দেন হচ্ছে এর মধ্যে, এই তো না, এটা হচ্ছে এইজ, এইজ এর মধ্যে এ কে ইনিশিয়ালাইজ করে দেই। আবার আমাদের যে ডিপার্টমেন্ট আছে এটার মধ্যে ডিটাকে ইনিশিয়ালাইজ করে দেই। কিন্তু এ তো ঠান্ডা হচ্ছে না। এ কেন ঠান্ডা হচ্ছে না? বলতেছে তোমাকে শুরুতেই ইনিশিয়ালাইজ করতে হবে। তো এক কাজ করি, যেহেতু আমরা এখানে ইনিশিয়ালাইজ করেই দিছি,
মানে একটা ওয়ে বলতেছে, আরো অনেক ওয়েতে লেখা যায় এটা, বাট আপাতত এই ওয়েতে ফোকাস করেন যে আমরা এখানে তিনটা প্রপার্টি আছে যেটা নন নালেবল। এখানে তো নাল দিই নেই, তাই না? এখানে যদি নালেবল দিতাম তাহলে এতক্ষণে ঠান্ডা হয়ে যেত। তার মানে এটা নালও থাকতে পারে অথবা ভ্যালু থাকতে পারে, বাট আমরা তো নন নালেবল রাখতে চাচ্ছি, যেটা কখনোই নাল হবে না। তার মানে আমরা কি করতে হবে, এটাকে অবশ্যই ঠান্ডা করতে হবে। তো ঠান্ডা করার জন্য আমরা শুরুতেই টিচার যখন আমার কনস্ট্রাক্টর কল হবে তিনটা প্রপার্টি দিতে হবে। যে তিনটা প্রপার্টি কি করে দেবো, আমার নেম, তারপর হচ্ছে এজ, ডিপার্টমেন্ট, এগুলোর ভিতরে আমি ইনিশিয়ালাইজ করে দিচ্ছি যখন আমার অবজেক্ট ক্রিয়েট হচ্ছে। তাহলে এক কাজ করে দেই, এটাকে একটা ঠান্ডা করার ওয়ে হচ্ছে লেট প্রপার্টিতে দেওয়া। যে আপাতত এখন আমার কাছে কোনো প্রপার্টি মানে প্রপার্টির ভ্যালু নাই, বাট একটু লেট করে আমরা এটাকে ঠিক করে দেব। লেট বলতে কোন জায়গায়, যখন এটার অবজেক্ট ক্রিয়েট হবে তখন হচ্ছে আমি এটাকে কি করে দেবো, ঠিক মতো অ্যাসাইন করে দেবো। তার মানে আমাদের লেট প্রপার্টি, লেট যে কিওয়ার্ডটা আছে এটা কিভাবে কাজ করে, লেটটা হচ্ছে আমরা পরবর্তীতে একটু লেট করে, এখন আমি এই জিনিসটার ইস্যু আমি সলভ করতেছি না, বাট পরবর্তীতে এই জিনিসটাকে আমি সর্ট আউট করে দেবো। বাট আপনার এই লেট প্রপার্টিটা যদি কখনো এভাবে ইনিশিয়ালাইজ নাও করেন, তারপরেও কি হয়ে থাকবে, এরকম ঠান্ডা হয়ে থাকবে। বাট আপনি যে লেট প্রপার্টি তো ইনিশিয়ালাইজ করলেন না, পরবর্তীতে আপনি একটা রান টাইমে ইরর খাইতে পারেন। তো ফরগেট অ্যাবাউট ইট, আপাতত আমরা এই যে এটাকে দেখবো, আমরা এইভাবে লিখে ফেলছি। ওকে, আমরা কি আছে, আমাদের তিনটা প্রপার্টি আছে লেট টাইপের, যে পরবর্তীতে আমরা এটাকে ইনিশিয়ালাইজ করছি। কই ইনিশিয়ালাইজ করছি, আমাদের কনস্ট্রাক্টরের ভিতরে। সো কনস্ট্রাক্টরের মধ্যে তিনটা প্রপার্টি আমার কি নিচ্ছে, প্যারামিটার হিসেবে। আর প্যারামিটার হিসেবে কি নিচ্ছে, ইনসার্ট করতেছে। তো আমার টিচারে যদি কেউ অবজেক্ট ক্রিয়েট করতে চায় অবশ্যই তিনটা ভ্যালু দিয়ে দিতে হবে। আর এই তিনটা ভ্যালুটাকে আমরা কি করছি, এখানে ইনিশিয়ালাইজ করে দিছি। তো চলেন আমরা মেইনের ভিতরে একটা টিচারের অবজেক্ট ক্রিয়েট করি। তো টিচার মনে করেন যে বায়োলজি বায়োলজি টিচার, টিচার ওকে, বায়োলজি টিচার আছে লোন। ওকে, তো আমরা এখানে হচ্ছে টিচারের ইনস্ট্যান্স ক্রিয়েট করবো, মানে একটা অবজেক্ট ক্রিয়েট করবো। সো টিচার দেখার সাথে সাথে তিনটা প্যারামিটার, মানে তিনটা প্যারামিটার যে ভ্যালু আর্গুমেন্ট আকারে সে আমার কাছে চেয়ে বসছে, যে এই তিনটা জিনিস না দিলে তুমি অবজেক্ট ক্রিয়েটই করতে পারবে না। আমি কেটে দেই, দেখেন সে লাল বাতি জ্বলে রাখছে। তার মানে হচ্ছে আমাকে অবশ্যই এখানে তিনটা ভ্যালু দিতে হবে। তো সর্বপ্রথম আমার কি ছিল, আমি একটু কার্সরটা এখানে ধরি, তারপরে দেখেন স্ট্রিং নেম, স্ট্রিং এজ, আর হচ্ছে ডিপার্টমেন্ট। আমি কিন্তু এখানে NAD এটা দিকে কিন্তু বোঝার কোনো ওয়ে নেই। তো আপনার একটু প্যারা খান, বুঝেন যে আসলে বাজে ভেরিয়েবলের নাম দিলে কেমন লাগে। তো আমি তো জানি, তো টিচারের নাম দিয়ে দিলাম ধরেন হাসান, হাসান স্যার। দেন হচ্ছে আমাদের কি আছে, আবার কার্সরটা ধরি, স্ট্রিং, তারপরটা স্ট্রিং, তারপরটা স্ট্রিং হচ্ছে এইজ, এইজ হচ্ছে 23, আর আর লাস্টেরটা হচ্ছে ডিপার্টমেন্ট হচ্ছে CSE। ওকে, আমরা এখানে সবকিছুই স্ট্রিং দিছি, তো এটা একটা ভুল হয়ে গেছে। এবার দেখেন আমরা কি করলাম, টিচারে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, বাট উইথ দ্য ডিফল্ট ভ্যালু, যেটা আমরা কনস্ট্রাক্টরের মধ্যে পাস করে দিচ্ছি। যদি আমাদের কোনো কিছু বাই ডিফল্ট শুরুতেই অবজেক্ট ক্রিয়েশনের সময় লাগে, তখন আমরা ওগুলোকে কনস্ট্রাক্টরের মধ্যে পাস করে দেই। ওকে, তো এবার যদি আমি একটু প্রিন্ট করি যে আচ্ছা বায়োলজি টিচার যে ছিল, বায়োলজি টিচার, বায়োলজি টিচার ডট, তার নেমটা আমি একটু দেখতে চাই, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে নিচে প্রিন্ট করে দিবে। মানে এটা ছাড়া আমি কি করতে পারতাম না, অবজেক্ট ক্রিয়েট করতে পারতাম না। তো এই জিনিসটাকে আরো রিডেবল করার জন্য কিন্তু আমরা এরকম নেমড প্যারামিটার দিতে পারতাম, রাইট? নেমড প্যারামিটার দিতে পারতাম। আহ এই জিনিসটা আমাদের ডার্টে এত কমন, রেগুলার আমাদের এইভাবে লিখতে হয়, রেগুলার আমাদের এভাবে কনস্ট্রাক্টর কি করতে হয়, ইনিশিয়ালাইজ করতে হয়, যে এই যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলোকে আমাদের পাস করে দিতে হয়। যে এখান থেকে তিনটা ভ্যারিয়েবল নিছি প্যারামিটার আকারে, দেন হচ্ছে আবার নিচে আমরা ইনিশিয়ালাইজ করে দিচ্ছি ইকুয়াল সাইন দিয়ে। তো এই জিনিসটাকে আমরা শর্টকাটেও লিখতে পারি কিভাবে, টিচার, দেন হচ্ছে দিস, দিস ডট নেম, আমার দিস নেমটা পাঠাইতে হবে দিস ডট এইচ, এইচটাকে পাঠাইতে হবে দেন দিস ডট ডিপার্টমেন্ট। আমি একবারে কি করে দিলাম, দিস মানে কোন, এই দিস দ্বারা কি বোঝায়, এই ক্লাসের যে নামটা আছে সেটা পাঠাবে, দেন হচ্ছে এই ক্লাসের যে এইচটা আছে সেটাকে পাঠাইতে হবে, দেন লাস্টে কি আছে, ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্টটাকে পাঠাইতে হবে। এবার যখন দেখেন এখানে যখন আমি কার্সরটা ধরতেছি টিচারের, তখন কিন্তু নেম, এজ, ডিপার্টমেন্ট তিনটাই কিন্তু সুন্দর মতো আমাকে এখানে দেখাচ্ছে।
সো দ্যাটস মোর মিনিংফুল। এখন আপনারা ভাবতে পারেন যে ভাই এটাকে কি আমি নেমড প্যারামিটার আকারে পাস করাতে পারতাম না? তো এটাকে আমরা নেমড প্যারামিটার আকারেও পাস করাতে পারি। জাস্ট আমি কি করে রিকোয়ার্ড দিয়ে, যে আচ্ছা এগুলো হচ্ছে রিকোয়ার্ড প্রপার্টি, তুমি কি করবা এগুলো পাঠাবা, তো তোমাকে এগুলা পাঠাইতে হবে। তা আমি এখন দেখেন এই যে এখানে যখন আমি টিচারের ইনস্ট্যান্স ক্রিয়েট করতেছি তখন সে এটাকে হাসানকে চিনতেছে না। তো কিভাবে চিনাইতে হবে? নেমড প্যারামিটার ধরেন এটা হচ্ছে এইচ, আর লাস্টেরটা কি আছে? ডিপার্টমেন্ট। ওকে, আমরা একটা নেমড প্যারামিটার আকারে কনস্ট্রাক্টরে ভ্যালু পাস করে দিলাম। ওকে, ঠিক আছে, আমরা অবজেক্ট ক্রিয়েট করা দেখলাম, মেথড দেখলাম, আর হচ্ছে অ্যাট্রিবিউট বা প্রপার্টি দেখলাম। খুবই ইজি জিনিস, খুবই ইজি জিনিস, আপনারা প্রচুর এটা নিয়ে কাজ করবেন। ইভেন ফ্লাটারের মধ্যে সবকিছুই অবজেক্ট ওরিয়েন্টেড, এটা অবজেক্ট ওরিয়েন্টেডেরই খেলা। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং দিয়েই পুরো ডার্ট দিয়ে একটা পুরো ফ্রেমওয়ার্ক বানাইছে। তো আপনাকে অবজেক্ট ওরিয়েন্টেড বোঝা ছাড়া অন্য কোনো ওয়ে নেই। কারণ আমি যখন ফ্লাটার পড়ানো শুরু করবো প্রথমেই বলবো যে এটা এক্সটেন্ড করছে, তখন আপনার মাথায় ঘুরান দেবে আর এক্সটেন্ড কি, ওটা আমি একটু পরে পড়াবো, মানে আজকে না পড়ালেও নেক্সট ক্লাসে পড়াবো। তো ওগুলো কভার করে আমরা আস্তে আস্তে আগাবো। ওকে, যাদের যাদের হচ্ছে আহ মানে কোশ্চেন আছে তারা হচ্ছে হ্যান্ড রেজ করেন। তো অনেকের অনেক কোশ্চেন থাকবে, এটাই আমি এক্সপেক্ট করি। আচ্ছা, ইফতি ভাই বলেন। আসসালামু আলাইকুম। ভাইয়া, আমার কোশ্চেনটা ছিল যে যদি ক্লাসের অবজেক্ট ক্লাসের মধ্যেই আমরা মানে অ্যাক্সেস করতে চাই, সেক্ষেত্রে ডিস ইউজ করতেছি, এটা কি ক্লাসের না? অবজেক্ট না, ক্লাসের প্রপার্টি গুলাকে বা সরি, হ্যাঁ, ক্লাসের বিহেভিয়ার গুলাকে। ক্লাসের প্রপার্টি আমরা সেই ক্লাসের মধ্যে যদি অ্যাক্সেস করতে, সেই ক্ষেত্রে আমরা দিস ইউজ করতেছি, হুম, এটাই তো? হ্যাঁ। আচ্ছা, এটা বুঝলাম, কিন্তু এখন ওইখানে আমরা রিকোয়ার্ড কেন ইউজ করতেছি? আচ্ছা, রিকোয়ার্ড দিয়ে আমরা বুঝাইছি যে এটা দিতেই হবে। আমরা যদি নেমড প্যারামিটার নিছি না, নেমড জি জি প্যারামিটার বাই ডিফল্ট কি থাকে? অপশনাল থাকে না? জি। এটা না দিলে তার মানে কি এটা অপশনাল প্যারামিটার, বাট আমার যে নেমটা আছে এটা তো আমি নন নালেবল রাখছি, তার মানে এটা অবশ্যই আমাকে নন নাল থাকতে হবে। ডিফল্ট কোনো তো ভ্যালু দিয়ে দিইনি। আমি যে ডিফল্ট ভ্যালু দিয়ে দিতাম ওই যে আমাদের ফাংশনের মতো, এরকম সেম ওয়েতেই হুম। কাজ করবে। তো আমরা রিকোয়ার্ড দিয়েছি যাতে অবশ্যই দিতে হয়, এটা দেওয়া ছাড়া যেন সে অবজেক্ট ক্রিয়েট করতে না পারে। আচ্ছা, এই জিনিসটা আমরা পরবর্তীতে আমরা ভ্যালু দিতে পারবো, এই জন্য এরকম কিছু করা আর কি, নাকি? রিকোয়ার্ড দিছি যাতে সে অবশ্যই দিতে হয়। ফাংশনের যে রিকোয়ার্ডটা আমরা কিওয়ার্ডটা ইউজ করছি, সেম জিনিস, জি। যে রিকোয়ার্ড দিয়ে এটাকে অবশ্যই পাঠাইতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই প্যারামিটারটা ম্যান্ডেটরি, এটা বোঝানোর জন্য। ওকে ভাইয়া। ওকে, আফিফা আপু বলেন। স্যার, আমার কোয়েশ্চেনটা হচ্ছে মেথড আর ফাংশন এই দুইটা জিনিসের মধ্যে ডিফারেন্সটা কি? মানে দুইটা তো স্যার মানে দেখতে প্রায় সেমই। এখন স্যার কখন আমরা ফাংশন বলবো আর কখন এটাকে মেথড বলবো? আচ্ছা, দুইটা সেমই, আপনি বলে দিছেন। এটার মধ্যে কোনো পার্থক্য নাই। জাস্ট যখন ক্লাসের সাথে রিলেশন থাকবে, মানে ক্লাসের ভিতরে থাকবে, তখন হচ্ছে ওটা মেথড। আর যখন বাইরে ঘোরাফেরা করবে একা একা, তখন ওটাকে বলবো আমরা ফাংশন। দ্যাটস ইট, আর কোনো পার্থক্যই নাই। ফাংশন যেভাবে লিখছেন মেথডও সেম ওয়েতেই লিখবেন, সেম ওয়েতেই লিখতেছি আমরা এখানে। জাস্ট আমরা একটা মেথডের স্পেশাল একটা নাম দিয়ে দিছি যেটা হচ্ছে কনস্ট্রাক্টর। কেন? কারণ এটা ক্লাসের নাম আর ওই মেথডের নাম সেম, আর এটা ডিফল্ট কোনো একটা বিহেভিয়ার আছে। কেন বিহেভিয়ার আছে? মাঝে মাঝে দরকার হয় যে এটা অটোমেটিক্যালি ট্রিগার করার। তো এটা অটোমেটিক্যালি ট্রিগার হয় কারণ এটা একটা কনস্ট্রাক্টর, ক্লাসের নামে সেম নামে আছে। ওকে, জি এছাড়া স্যার। আর কোনো পার্থক্য নাই। জি স্যার, ধন্যবাদ। আচ্ছা, আতিকুল ভাই বলেন। Can I create multiple constructor inside the class? সরি, একাধিক কনস্ট্রাক্টর কি একটা ক্লাসের মধ্যে লিখতে পারবো, তৈরি করতে না, পারবো? দেখেন তো একটু পারেন কিনা। আসলে আমাদের এখানে ওভারলোডিং নেই, আপনি যে জিনিসটা বলতেছেন ওটাকে বলে ওভার, মানে লোডিং, যে এক নামে দুই তিনটা ফাংশন থাকতে পারে। তো আমি একটা কেটে দেই, তাই না? এটা কেটে দিয়ে দেখি, তারপরে দেখেন সে ঠান্ডা হচ্ছে না, কারণ আমাদের ডার্টে ওভারলোডিং সাপোর্ট করে না। কারণ ওভারলোডিং করার জন্য মডার্ন ল্যাঙ্গুয়েজের দরকার হয় না, মডার্ন ল্যাঙ্গুয়েজে এগুলো দরকার, কারণ এই যে অপশনাল প্যারামিটার তো আছেই। অপশনাল প্যারামিটার দিয়ে তো আমি কিছু ফিল্ড অপশনাল রাখতে পারি, কিছু ফিল্ড ম্যান্ডেটরি রাখতে পারি, তাহলে আমার ওভারলোডিং করার কি দরকার? এর জন্য মডার্ন ল্যাঙ্গুয়েজে এরকম ওভারলোডিং জিনিসটাকেই ফেলে দিচ্ছে।
আচ্ছা ওকে ঠিক আছে, আর আরেকটা কোশ্চেন ছিল সেটা হচ্ছে দিস কিওয়ার্ড রিপ্রেজেন্ট অবজেক্ট ইনস্ট্যান্স অফ দ্য পার্সন ক্লাস, অর দিস হ্যাঁ কিওয়ার্ড রিপ্রেজেন্ট ইজ দ্য ওই যে টিচার ক্লাস আপনি যেটা দেখাইলেন আর কি, টিচার ক্লাসকে রিপ্রেজেন্ট করে নাকি অবজেক্ট ইনস্ট্যান্সকে রিপ্রেজেন্ট করে দিস কিওয়ার্ড? দিস কিওয়ার্ড অবজেক্টের ভিতরে, মানে এটা অবজেক্টের জন্য তো হাজার হাজার কপি হবে, প্রতিটা অবজেক্টের জন্য প্রতিটা দিস আলাদা আলাদা। যদি আমরা স্ট্যাটিক কিওয়ার্ড ইউজ করতাম তখন ক্লাস রিলেটেড, তাই না? আমরা ক্লাস বলতে এখন তো ওই ওই লেভেলে যাই নাই, আমরা তো ওটা বলি না এখন, স্ট্যাটিক প্রপার্টির কথা যেটা বলতেছেন আপনি। তো এটা রিলেটেড টু দিস অবজেক্ট, নট রিলেটেড টু এনি ক্লাস। ক্লাস প্রপার্টি আলাদা, অবজেক্ট প্রপার্টি আলাদা। আমরা এখানে যা করতেছি অবজেক্ট আর ক্লাস নিয়ে, ওইখানে আমরা এখনো যাই না স্ট্যাটিক ওয়েতে। জি ভাই, আমি আসলে এটাই জানতে চাচ্ছিলাম। আচ্ছা, ইসা ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া, হুম, বলতেছিলাম যে আমরা মেইন ফাংশনের উপরে কি ক্লাস ডিক্লেয়ার করতে পারবো? আপনার যেখানে ইচ্ছা সেখানে করেন, আরেকটা ফাইলে নিয়ে করেন, তাও সমস্যা নেই। না, সিতে তো মনে হয় আপনার আলাদাভাবে। ইগনোর সি, সি ভুলে যান না। আমরা সি করতেছি না, পাইথন করতেছি না, সুইফট করতেছি না, কটলিন করতেছি না। আমরা এখন ডার্ট করতেছি। ধরে নেব আমাদের দুনিয়ায় একটাই ল্যাঙ্গুয়েজ, ডার্ট। ওকে ভাই। ওকে। আরে আমার কথা শোনা যাচ্ছে? ওকে, আরমান ভাই বলেন ভাই। হ্যাঁ ভাইয়া, ক্লাসের মধ্যে গ্লোবাল ভেরিয়েবল যেগুলো ইউজ করতেছি এগুলো আমরা মেথডে ইউজ করতেছি, ওইখানে কি আমরা লোকাল ভেরিয়েবল নিতে পারবো এগুলো ছাড়া? গ্লোবাল, গ্লোবাল বলতে? ক্লাসের মধ্যে এই যেগুলো আমরা নেম এজ ডিপার্টমেন্ট দিছি, হুম, ওইগুলো ছাড়া আমি এমনি মেথডের মধ্যে আলাদা করে হ্যাঁ নিতে ইয়া পারবো। নিতে পারবো। আমি যদি এরকম মনে হয় যে ভয়েড গো অন, তো স্ট্রিং এ, আমরা নর্মাল ফাংশনে যা যা করতে পারি মেথডের মধ্যে সেম জিনিসটা করতে পারি। আমরা বেশি না গুলাই, মাথার ভিতরে বেশি পেঁচিয়ে ফেলতে না, তাহলেই দেখবেন জিনিসটা অনেক সিম্পল। ওকে। এতটা মানে, মানে এই সিনট্যাক্স গুলো খুবই ইজি। অনেকে ভাবতে সিনট্যাক্স গুলো অনেক কি কমপ্লিকেট, সিনট্যাক্স খুবই ইজি, চিন্তা ভাবনাটা অনেক কঠিন। এই যে সিনট্যাক্স শিখলেন, এখন আপনি সিনট্যাক্স শেখা শেষে বসে থাকবেন যে ভাই এটা করবো কি, এটা তো কই কই নিয়ে ইউজ করবো, এটা তো ইউজ করতে পারতেছি না, আমার তো ফাংশনাল প্রোগ্রামিং দিয়েই সব হয়ে যাচ্ছে। তখন আপনি বলবেন যে আসলে এটা ইউজ করার তো জায়গা পাচ্ছে না। ওটা হচ্ছে মেন চ্যালেঞ্জিং বিষয়। ওকে, শুভজিৎ ভাইয়া বলেন ভাইয়া। ভাই, কনস্ট্রাক্টর নেম আর ক্লাস নেম কি অলওয়েজ সেম হবে? হ্যাঁ, এর জন্যই তো আমরা কনস্ট্রাক্টর বলি, নাহলে তো আমরা মেথডই বলতাম। তো কনস্ট্রাক্টর নেম আর মেথড নেম অলওয়েজ সেম হবে। এটা চাইলে ভিজিবল থাকতেও পারে, নাও থাকতে পারে, কেউ চাইলে ওটা লিখতেও পারে, না চাইলেও সেটা বিহাইন্ড দ্য সিন কম্পাইলার লিখে নেয়। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, অনুপ জানা ভাইয়া বলেন, তারপরে আমরা আবার একটু কন্টিনিউ করবো। স্যার বলছিলাম, এই যে আমরা যে প্রপার্টি গুলো ডিক্লেয়ার করছি জাভাস্ক্রিপ্টে, যেমন একটা কি বলে অবজেক্ট ক্রিয়েট করার পর সেখানে এক্সট্রা ভাবে আবার প্রপার্টি অ্যাড করা যায়, এখানে কি সেভাবে প্রপার্টি অ্যাড করা যায়? আমি আসলে আপনার কোশ্চেনটা বুঝি না যে আসলে জাভা স্ক্রিপ্টে কিভাবে করে, মানে ধরুন আমি একটা হুম, টিচার একটা ক্লাস করলাম, টিচারের পর একটা নিউ দিয়ে, ঠিক আছে, একটা ভেরিয়েবলের ভিতরে রাখলাম, এমটি কোনো প্রপার্টি অ্যাড করলাম না প্রথমে, লেট হুম, স্ট্রিং নেম আমি কোনো অ্যাড করলাম না, হ্যাঁ তারপরে ওই টিচার ডট নেম দিলে, ঠিক আছে, সেখানে কোনো ভ্যালু দিলে ওই অবজেক্টটার সঙ্গে হয়ে যায়, প্রপার্টিটা রিলেট অ্যাড হয়ে হয়ে যায়। যায় এখানে। হ্যাঁ, এখানে কি সেরকম করা যায়? দ্যাটস ওয়াই আই হেট জাভাস্ক্রিপ্ট। না, করা যায় না। করা যায় না? না, এর জন্যই আমি আচ্ছা জাভাস্ক্রিপ্ট পছন্দ করি না। আচ্ছা আচ্ছা আমি মনে প্রাণে জাভাস্ক্রিপ্ট ঘৃণা করি এইসব কারণে। হ্যাঁ, কারণ হচ্ছে হ্যাঁ, এইসব জিনিস যখন আপনি স্ট্রিক্টলি মেনটেন না করবেন, তখন আপনি অন দা ফ্লাই একটা জিনিস অ্যাড করে দিচ্ছেন, আমি জানি না অন দা ফ্লাই অ্যাড হয়ে গেছে। আমার আমার একটা প্রপার্টি আছে, আমি ক্লাসের মধ্যে কিছু এরকম কিছু নাই, বাট অন দা ফ্লাই আপনার রান টাইমে ওটা অ্যাড করে দিচ্ছেন, ইভেন পরবর্তী গিয়ে ওটা নিয়ে কাজ হয়েছে, আমার তো মানে দেয়ালে মাথা বেরাইতে হবে যে কই থেকে আসলো এটা।
তো এগুলোর জন্য হ্যাঁ ওই জি যে টিএস আসছে জি মনে হয়, জি তাই না? একদম। টাইপ স্ক্রিপ্ট। ওকে, থ্যাংক ইউ। সো জি স্যার, ল্যাঙ্গুয়েজের থ্যাংক ইউ। তো চলেন আমরা একটু আরেকটু আগে। তো আমরা এই পর্যন্ত আমরা জাস্ট ক্লাস দেখছি, ক্লাসের সাথে কিভাবে ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করতে হয় এই জিনিসটা জানছি। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ফার্স্ট স্টেপ এটা, যে আমাদের ক্লাস নিয়ে চিন্তা করতে হবে। ওকে, ক্লাস নিয়ে চিন্তা করছি, তো একটু চলেন স্লাইড ঘুরে আসি। ওকে, লুপিং টুপিং তো এগুলো আমরা দেখে ফেলছি, ফাংশনাল প্রোগ্রামিং দেখছি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম। এখানে দেখেন অনেক ভারী ভারী ওয়ার্ডে লেখা আছে, তো এগুলো আমরা বাদ দিয়ে হচ্ছে আগে আমরা স্লাইডের নর্মাল গুলো দেখি। ওকে, তো আমাদের একটা ডার্ট ক্লাস ডিফাইন যেটা করি, এগুলো হচ্ছে একটা ব্লুপ্রিন্ট। রিয়েল দুনিয়ায় যে ব্লুপ্রিন্ট গুলো আছে, এই ব্লুপ্রিন্ট গুলার যেমন মানে যে পর্যন্ত আমরা হাতে কলমে ওটাকে না বানাই, ওই জিনিসটা এক্সিস্ট করে না। ভাবেন আপনি ফেসবুক মনে মনে ফেসবুক V2 বানিয়ে ফেলছেন, ফেসবুকের চেয়ে উন্নত কিছু বানিয়ে ফেলছেন, বাট ওটার দুনিয়ায় এখনো এক্সিস্টেন্স আসে নাই, তার কোনো ভ্যালু নাই, রাইট? কারণ আপনি কিন্তু ওটা ইমপ্লিমেন্টেশন করেন নাই। ঠিক সেম ভাবে আমরা যখন ক্লাস ডিফাইন করি, আমরা নতুন একটা ইউজার ডিফাইন মানে ডাটা টাইপ বানাইলাম, আমাদের নিজে থেকে বানানো একটা ডাটা টাইপ, বাট ওটার কোনো ইনস্ট্যান্স ক্রিয়েট করি নাই, তখন ওটা জাস্ট একটা ব্লুপ্রিন্ট। ওকে, এটা জাস্ট একটা ব্লুপ্রিন্ট। এটার মধ্যে, এই ব্লুপ্রিন্টের মধ্যে কোনো একটা প্রপার্টি থাকতে পারে, কোনো একটা বিহেভিয়ার থাকতে পারে, আবার চাইলে কোনো কিছু নাও থাকতে পারে। না থাকলেও আপনার কেউ মারবে না, আপনি ফাঁকা ক্লাসই বানিয়ে রাখতে পারেন। হতে পারে আপনি ভেরিয়েন্ট কোনো কিছু বানাইতে চাচ্ছেন। আহ সো এটা নিয়ে একটা থিওরি আছে যে প্রিমিটিভ অবসেশন টাইপ, ওটা নিয়ে আমি একদিন পরে আরেকদিন বলবো, যে অনেকে ফাঁকা ক্লাস ক্যান বানিয়ে রাখে, ওটাও ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট। তো এই যে দেখেন আমাদের একটা ক্লাস আছে মাই ক্লাস, যেটার ভিতরে মাই নেম আছে রাবেল হাসান। তো এখানে ভয়েড মেনের ভিতরে আমরা একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করছি ভার দিয়ে, যেহেতু আমরা গ্লোবাল টাইপের একটা জিনিস। তো এখানে হচ্ছে আমাদের একটা অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে, যেটার নাম হয়েছে সেম নামেই দেওয়া হয়েছে, মাই ক্লাস অবজেক্ট। তো আপনি চাইলে দেন আগে নিউ লিখতে হইতো, আগে নিউ কিউ দিয়ে এখানে হচ্ছে অবজেক্ট, যে আপনি যেহেতু কনস্ট্রাক্টর নাম লিখছেন, দ্যাট মিনস আপনি একটা নতুন অবজেক্টই ক্রিয়েট করতে চাচ্ছেন। নিউ লেখা তারে খুব স্মার্ট বানানোর দরকার নাই, সে বলে আমি অলরেডি স্মার্ট, তুমি জাস্ট কি চাও বলো, নিউ টিউ আমি এগুলো উঠিয়ে দিছি, এগুলো তোমার লিখতে হবো না। তো আপনাকে একটা ওয়ার্নিং দেবে, যেরকম একটা দাগ দেবে ওয়ার্নিং, যে এগুলো লেখার দরকার নাই, তুমি ঠান্ডা মাথায় আস্তে আস্তে খালি কি করো, কনস্ট্রাক্টর নামটা লিখে দাও। দেন আমি যদি চাই যে আমার প্রপার্টিটাকে অ্যাক্সেস করতে, জাস্ট আমার অবজেক্ট ডট, আমরা ডট দিয়ে ওই প্রপার্টি বা বিহেভিয়ার গুলোকে অ্যাক্সেস করতে পারবো। আচ্ছা, কাজ করে না কেন, ওয়েট। ওকে, সো এই যে দেখেন আমরা ভেরিয়েবলকে, এটাই সেম জিনিসটা এখানে দেখানো হয়েছে। তো এখানে দেখেন একটা মেথড আছে, যে মেথডটা হচ্ছে অ্যাড টু নাম্বার। আমরা একটা ক্লাস বানাইছি, ধরেন এই ক্লাসের মধ্যে দুইটা নাম্বার অ্যাড করা একটা ফাংশন আছে, এখানে ভেরিয়েবল প্রিন্ট করা যা যা করা যায় সবকিছুই করা যাচ্ছে সেম অ্যাজ নর্মাল ফাংশন। সো এটা ফাংশনই, যে ফাংশন জিনিসটা শিখছি ওইটাই ক্লাসের ভিতরে আসলে তার একটা নতুন নাম হয়ে যায়, সেটা হচ্ছে মেথড। এটা আলাদা কোনো কিছুই না। ওকে, তো আমাদের আরেকটা জিনিস এখন শিখতে হবে, সেটা হচ্ছে স্ট্যাটিক প্রপার্টি। তো মাঝে মাঝে আমাদের এমন কিছু প্রপার্টি বা অ্যাট্রিবিউটের দরকার হয় যেটা নট রিলেটেড টু অবজেক্ট। এটা অবজেক্টের সাথে কোনো রিলেশন নাই, এটা কার সাথে রিলেশন, এটা হচ্ছে ক্লাসের সাথে রিলেশন। এখন অনেকের মাথায় তো ঘুরান দিয়ে হচ্ছে, কি রে ভাই ক্লাসের সাথে রিলেশন না মানে, এতক্ষণ যাবত তো ক্লাসেরই আমরা জিনিস দেখতেছিলাম। ওকে, তো ধরেন এমন একটা প্রপার্টি দরকার, এমন একটা ভেরিয়েবল একটা ক্লাসের মধ্যে দরকার, যেটা মাল্টিপল কপি জেনারেট হবে না। যেমন এইখানে যখন আমরা স্টুডেন্ট দুইটা বানাইছি, প্রত্যেকবার কিন্তু স্টুডেন্টের দুইটা করে কপি জেনারেট হয়েছে, প্রত্যেকটা নাম আলাদা, প্রত্যেকটার এইজ আলাদা, প্রতিটার অ্যাড্রেস আলাদা। সো আপনার এমন একটা প্রপার্টি দরকার যেটা মাল্টিপল ইনস্ট্যান্স ক্রিয়েট হবে না, যেটা আপনি একবার দিয়ে রাখছেন, এক্সকিউজ মি, বা আপনি যখন চেঞ্জ করবেন সেটা সবার জন্য চেঞ্জ হয়ে যাবে। ধরেন আপনি একটা প্রপার্টি চান, যে প্রপার্টি হচ্ছে স্ট্রিং ইনস্টিটিউশন, যে ইনস্টিটিউশনের নাম থাকবে, ধরেন এখানে দিয়ে দিচ্ছেন ঢাকা ইউনিভার্সিটি।
ওকে, তো আপনি দিয়ে দিচ্ছেন। তো এইখান থেকে আপনি কি করছেন, এই যে এখান থেকে আপনি স্টুডেন্ট ওয়ানের ইনস্টিটিউশন যেটা আছে এটাকে আবার আপনি একটু নেতাগিরি করে বুয়েট দিয়ে দিচ্ছেন। এখন আপনি নিচে আইসা আবার আরেক স্টুডেন্ট কি করছে, স্টুডেন্ট টু, ও আবার ইনস্টিটিউশন কি দিয়ে দিছে, ইনস্টিটিউশন দিয়ে দিছে স্টুডেন্ট টু এর ভিতরে, কিন্তু ইনস্টিটিউশন দিয়ে দিছে এই যে ডিইউ এভাবে দিয়ে দিছে। ওকে, এবার আপনি কি করলেন, এবার হচ্ছে আপনি এখানে প্রিন্ট করলেন লাস্টে যে আচ্ছা আমি একটু দেখতে চাই যে স্টুডেন্ট গুলার, যেহেতু স্টুডেন্ট যারা আছে আপনার ইনস্টিটিউশনে সবার তো ইনস্টিটিউশন একই হওয়ার কথা, এক জায়গায় চেঞ্জ হলে সব জায়গায় চেঞ্জ হওয়ার কথা। তো আমি স্টুডেন্ট ওয়ান স্টুডেন্ট টু এর ইনস্টিটিউশনটা চেঞ্জ করেছি। তো চেঞ্জ করার পরে দেখেন একজনের আসছে ডিইউ, একজনের আসছে বুয়েট। তো তখন আপনি চিন্তা করলেন যে আমি যে স্টুডেন্ট ইউজার ডিফাইন টাইপ বানাইছি, তখন তো আমি কি করেছি, প্রত্যেকটার জন্য একটা করে ভেরিয়েবল বানিয়েছি স্টুডেন্ট, তার প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কি আছে, প্রপার্টি আছে স্টুডেন্ট। তো যে কেউ চাইলে নিজের ইনস্টিটিউশন চেঞ্জ করে নিতে পারে, কিন্তু ইনস্টিটিউশন চেঞ্জ হোক ওটা আমার সমস্যা নাই, কিন্তু চেঞ্জ হলে যেন সবার জায়গায় চেঞ্জ হয়, আমি যেন চেঞ্জ করলে সব জায়গায় চেঞ্জ হয়। ধরেন আপনার ম্যাডাম যে আছে বা হেডমাস্টার যে আছে সে চাচ্ছে যে আমি চেঞ্জ করলে যত জায়গা আছে সব জায়গায় চেঞ্জ হবে, এক জায়গায় না, শুধু সব জায়গায় চেঞ্জ হবে। তো আপনি এটা কার সাথে রিলেট রাখতে চান, যে আপনি ক্লাসের এই প্রপার্টিটা দুনিয়ায় একটা মাত্র এক্সিস্ট হবে, এর জন্য মেমরি একবারই অ্যালোকেট করা হবে, মাল্টিপল টাইম না, তাহলে আমাকে কি করতে হবে? তো এই সমস্যাটার সমাধান করার জন্য একটা কিওয়ার্ড আছে, সেটা হচ্ছে স্ট্যাটিক। তো এই স্ট্যাটিক কিওয়ার্ড কি করে, এই স্ট্যাটিক কিওয়ার্ড যখন আপনি কোনো ভেরিয়েবল বা কোনো মেথডের সামনে লাগিয়ে দেন, তাহলে এবার আর সে কোনো ইনস্ট্যান্সের সাথে রিলেশন তার নাই। সে এবার দেখেন বলতেছে যে স্টুডেন্ট ওয়ান ডট ইনস্টিটিউশন যেটা আছে এটা তো তোমার প্রপার্টি না, সে বলতেছে এটা একটা স্ট্যাটিক প্রপার্টি, এটা আমার ক্লাসের ইনস্ট্যান্সের সাথে কোনো সম্পর্ক নাই, এটা একবারে ক্লাসের সাথে সম্পর্ক। তো ক্লাস কই থেকে এলো ভাই, ক্লাসের সাথে কিভাবে আবার সম্পর্ক হয়? আপনি যদি স্টুডেন্ট লেখেন, স্টুডেন্ট ক্লাসের নাম কি স্টুডেন্ট, এবার যদি ডট দেন তাহলে দেখেন ইনস্টিটিউশনটা পেয়ে যাচ্ছেন। তার মানে এটার জন্য ইনস্টিটিউশনকে অ্যাক্সেস করার জন্য কোনো ইনস্ট্যান্স ক্রিয়েট করতে হবে না, কোনো স্টুডেন্ট ওয়ান কোনো স্টুডেন্ট টু এভাবে অ্যাক্সেস করার দরকার নেই, আপনি ডাইরেক্ট ক্লাসের নাম দিয়েই এটাকে খুঁজে পাবেন। এই যে ইনস্টিটিউশন টু এভাবে আপনার লেখার দরকার নেই, আপনি যা ডাইরেক্ট কি করতে পারেন, ক্লাসের নাম দিয়ে এটাকে অ্যাক্সেস করতে পারেন উইথাউট ক্রিয়েটিং এনি অবজেক্ট। অবজেক্ট ক্রিয়েট করা ছাড়াই, কোনো ভেরিয়েবল এই যে আমরা ইনস্ট্যান্স ক্রিয়েট করা ছাড়াই আমরা কি করতে পারি, ওই প্রপার্টিটাকে অ্যাক্সেস করতে পারি। এটা কি, এটা হচ্ছে একটা স্ট্যাটিক প্রপার্টি। এবার যদি আমি প্রিন্ট করি তাহলে দেখেন এই যে এখানে আমি যে মাল্টিপল টাইমে প্রিন্ট করি ডিউই দেখাচ্ছে, কারণ এটার মধ্যে চেঞ্জ হলে, একবার চেঞ্জ হলে সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে, কারণ এটার কোনো মাল্টিপল কপি এখানে বানানো হয় নাই। ওকে, তো এইসব জিনিসগুলোকে আমরা স্ট্যাটিক প্রপার্টি হিসেবে ডিক্লেয়ার করে দিই। তাহলে কি দাঁড়াচ্ছে, স্ট্যাটিক কিওয়ার্ডটা কখন ইউজ করব, যখন একটা ক্লাসের ভিতরে একটা প্রপার্টি কেবলমাত্র একটা কপি ক্রিয়েট হবে পুরা তার লাইফ সাইকেলে, পুরা তার প্রোগ্রামের লাইফ সাইকেলে কেবলমাত্র একটা কপি ক্রিয়েট হবে, ইভেন ওই কপিটা সব জায়গায় ব্রডকাস্ট হবে, তার জন্য আলাদা আলাদা ইনস্ট্যান্সের সাথে রিলেশন থাকবে না, ইভেন তাকে এক জায়গায় চেঞ্জ করলে সব জায়গা থেকে চেঞ্জ হবে, কারণ সে ক্লাসের সাথে রিলেশন আছে, ক্লাস ডট লিখলেই সে ওই প্রপার্টিটাকে কি করতে পারতেছে, অ্যাক্সেস করতে পারতেছে। এখন আর আপনাকে অবজেক্টের সাথে রিলেশন করার দরকার নাই, এটা মাল্টিপল কপি হবে না, তো আপনি এক জায়গায় চেঞ্জ করলে সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে। তো এটা গ্লোবালি অ্যাক্সেস পাচ্ছেন। গ্লোবালি অ্যাক্সেস পাচ্ছেন মানে আপনি জাস্ট ক্লাসের নামটা লেখেন স্টুডেন্ট ডট, লিখলে দেখেন কোনো কিছুই আসে না, জাস্ট ইনস্টিটিউশন যেটা আছে এটা পেয়ে গেছেন। ওকে, তো আমরা কি চাইলে মেথডকেও এরকম বানাইতে পারি? হ্যাঁ, আমরা চাইলে একটা মেথডকেও এরকম বানাইতে পারি, যে স্ট্যাটিক ভয়েড ডু এনিথিং, কিছু একটা করো। তা আমি যদি এবার এটাকে প্রিন্ট করি এনিথিং, এবার দেখেন, এবার যদি আমি চাই যে আচ্ছা আমি স্টুডেন্ট ওয়ানের ভিতর থেকে আমি ডু এনিথিং করব, ডু এনিথিং বলতে কিছু নাই, এক্সিস্টই করে না তার প্রপার্টি হিসাবে বা মেথড হিসাবে। তাহলে আমি এক কাজ করি, তাহলে এবার আমি স্টুডেন্ট ডট, দেখেন ইনস্টিটিউশন, তাকে আমি করতে পারতেছি, তাকে অ্যাক্সেস করতে পারতেছি, ডু এনিথিং এটাকেও অ্যাক্সেস করতে পারতেছি। এবার যদি আমি
এক্সিকিউট করি, দেখেন এনিথিং যেটা আছে এটাকে কি করতেছে, প্রিন্ট করাচ্ছে। কারণ আমার এই প্রপার্টি বা এই মেথডের জন্য কোনো ইনস্ট্যান্স ক্রিয়েট করতে হয় না, এগুলা স্ট্যাটিক, এগুলাকে কোনো ইনস্ট্যান্স ক্রিয়েট করা ছাড়াই আমরা অ্যাক্সেস করতে পারি। ওকে, সো এবার চলেন আমরা একটা প্রপার্টি ইউজ করতে চাই এই স্ট্যাটিক প্রপার্টি, স্ট্যাটিক যে মেথড আছে এটার ভিতর থেকে। তো চলেন আমরা প্রিন্ট করি আমার নামটাকে, আমার যে নাম আছে, এই যে নাম, কিন্তু নামটা তো খুঁজে পেতেছে না। কেন খুঁজে পেতেছে না? নাম নামে তো ভেরিয়েবল আছে, নাম নামে তো ভেরিয়েবল আছে, নেম নামে ভেরিয়েবল আছে। তো এবার সে বলতেছে যে ভাই এটা তো ইনস্ট্যান্স মেম্বার, এটা হচ্ছে ইনস্ট্যান্স মানে অবজেক্টের সাথে রিলেশন, তুমি এটারে কোনোভাবে মানে স্ট্যাটিক মেথডের ভিতর থেকে অ্যাক্সেস করতে পারবে না। স্ট্যাটিক মেথডের ভিতর থেকে কেবলমাত্র স্ট্যাটিক প্রপার্টি গুলাই অ্যাক্সেস করতে পারবে। স্ট্যাটিক প্রপার্টি কি আছে? ইনস্টিটিউশন আছে, ইনস্টিটিউশন অ্যাক্সেস করো, আই ডোন্ট কেয়ার। বাট তুমি কখনোই নেমটাকে বা এই যে এই প্রপার্টি গুলাকে যেগুলা স্ট্যাটিক নাই ওগুলাকে কি করতে পারো না, অ্যাক্সেস করতে পারো না। ইভেন দেখেন আপনি যদি এখান থেকে ইনস্টিটিউশনকে অ্যাক্সেস করতে চান তাহলে সেই অ্যাক্সেস করতে দিচ্ছে, কিন্তু আপনি কি করতে পারতেছেন না, স্ট্যাটিক মেথড থেকে কোনো স্ট্যাটিক প্রপার্টিকে অ্যাক্সেস করতে পারছেন না। এটা হচ্ছে গ্লোবাল রুল, এটা সবসময় মনে রাখবেন। ওকে, তার মানে কি স্ট্যাটিক প্রপার্টি বা মেথড গুলা হচ্ছে তার ক্লাসের সাথে রিলেটেড, নট রিলেটেড টু অবজেক্ট। অবজেক্ট কোনগুলা? ক্লাসের একটা ইনস্ট্যান্স, একটা ইনস্ট্যান্স। ওকে, একটু অনেকের কাছে স্ট্যাটিক জিনিসটা প্রথম প্রথম একটু পেছানো লাগে, তবে কি ক্লাস কি অবজেক্ট এর কার সাথে কার রিলেশন, তো আস্তে আস্তে করতে করতে ক্লিয়ার হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। ওকে, তো কার কার কোশ্চেন আছে হ্যান্ড রেজ করতে পারেন, তারপরে আমরা অন্য দিকে চলে যাবো, একেবারে থিওরি দিকে চলে যাবো। ওকে, নাজমুল ভাই বলেন। এটা অ্যাকচুয়ালি আমার ছিল না, ইয়াকিনুর রহমান ভাইয়ের, ওনার ছিল, ওনার মাইক্রোফোন কাজ করছে না। উনি লিখছেন যে আপনার ডু উই স্টিল নিড লেট ওয়েন দেয়ার ইজ রিকোয়ার্ড। না, দরকার নেই, তখন দরকার নেই, ওটা আমি এক্সাম্পল হিসেবে সেট করে রেখে দিছি এইখানে, রাইট? জি জি। এইখানে, এখানে যদি লেট কেটে দেই, একটা লেট কেটে দেই, দেখেন কিছুই হয় নাই, দুইটাই কেটে দেই তাও কিছু হয় নাই, তিনটাই কেটে দেই তাও কিছু হয় নাই। এক কাজ করেন, আচ্ছা, মানে এখানে রিকোয়ার্ড দিলে তাহলে আপনার লেট দিতে হবে। যেহেতু আপনি নাল সেফটি ফিচারটা এনশিওর করে দিচ্ছেন, তো জি আপনার জি। দরকার নাই ওটা দেওয়া। ওকে, আচ্ছা, আমি দুইটা কপি রেখে দিচ্ছি। মেহেদি হাসান ভাই বলেন। আচ্ছা ভাই, আমরা ওইখানে আপনার হচ্ছে স্ট্যাটিক যেই ইনস্টিটিউট মেথডটা ক্রিয়েট করলাম ওখানে ঢাকা ইউনিভার্সিটি দেওয়া আছে। আর হুম, ওইখানে আপনি যেখানে হচ্ছে যে অবজেক্ট ক্রিয়েট করার পর ঢাকা ইউনিভার্সিটি ডিউ মানে অ্যাপ্লিকেশন দিলেন। তো প্রত্যেকটা স্টুডেন্ট যদি এইভাবে করে ইনস্টিটিউট দিতে চায় তাহলে তো একটা নিবে, মানে আপনার ডিউটাই প্রথমে নিবে আপনার মতে। হ্যাঁ, তাহলে তো এটা একটা প্রবলেম একটা। কারণ হচ্ছে যে আপনি যে প্রত্যেকটা স্টুডেন্ট যদি তার ইনস্টিটিউট আলাদা আলাদা দেয় তাহলে তো এ নিবে না, জাস্ট ডিউ নিবে। তো এটা তো একটা প্রবলেম হচ্ছে না? স্ট্যাটিকের জিনিসটাই এরকম, যেটা একটাই থাকবে, একটাই এক্সিস্ট করবে, সবার জন্য একটাই, এই ক্লাসের জন্য একটাই। স্টুডেন্টের সাথে এটার কোনো রিলেশন নেই, স্টুডেন্ট ক্লাসের সাথে রিলেশন। স্টুডেন্ট যারা এদের বানানো হয়েছে, ধরেন ইনস্টিটিউশন যেটা আছে, ধরেন আমি হচ্ছে একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমার ইউনিভার্সিটি যেটা আছে, ইউনিভার্সিটিকে স্টুডেন্টরা মেনটেন করবে ইউনিভার্সিটির নাম, নাকি আমি মেনটেন করব? যে ইউনিভার্সিটি ক্রিয়েটর, রাইট? স্টুডেন্ট যে বানাইতেছে, যে অ্যাডমিশন দেওয়াইতেছে, তারা হচ্ছে মেনটেন করবে স্টুডেন্টদেরকে। তো যদি ইনস্টিটিউশন নেম চেঞ্জ হয় তাহলে সব স্টুডেন্টের সাথে জন্য একসাথে চেঞ্জ হয়ে যাবে। এটা আসলে স্টুডেন্টের সাথে রিলেশন নেই, স্টুডেন্ট আমি ক্রিয়েট করতেছি যে অবজেক্ট ক্রিয়েশনের মাধ্যমে, বাট অবজেক্ট ক্রিয়েট করা ছাড়াও আমি এটাকে চেঞ্জ করতে পারবো, মডিফাই করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো, সব অপারেশন করতে পারবো। কিন্তু ভাই তাহলে ইউনিভার্সিটির নামটা দিচ্ছে তো স্টুডেন্ট গুলো, ঠিক না? স্টুডেন্ট কেন দিবে? আমি একবার সেট করে দিছি, এটা হয়তো আর আর জীবনে আপনি আমি তো কারোর সাথে নিবই না। ঢাকা ইউনিভার্সিটি ফুল মিনিং সেট করে দিয়েছেন, আর দেখাচ্ছে তো ডিউ মানে আমি অ্যাব্রিভিয়েশন তো দেখাচ্ছে চেঞ্জ না। করছি এখানে, এর জন্যই এখানে করতেছে। আমি যদি ডিউ চেঞ্জ না করতাম তাহলে বুয়েট দেখাইতো, আমি যদি এটাও চেঞ্জ না করতাম তাহলে দেখাইতো না। জাস্ট আমরা দেখার জন্য দেখছি এটা, বাট এই যে এখানে দেখেন, চেঞ্জ না করলে তো হবে না।
বাট চেঞ্জ করার জন্য তো আমার অবজেক্ট ক্রিয়েট করতে হচ্ছে না, আমি ডাইরেক্ট এটাকে অ্যাক্সেস করতে পারতেছি। আচ্ছা ভাই, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, যাদের কোশ্চেন আছে একটু করে রাখেন, আমরা আগে কভার করে নেই, তারপরে ওটা কোশ্চেনগুলো অ্যান্সার নেব। ওকে, তো আমরা এই পর্যন্ত দেখলাম ক্লাস কিভাবে বানায়, অবজেক্ট কিভাবে বানায়। তাহলে চলেন আমরা এই যে একটু ডায়াগ্রামে ফিরে যাই, যে আসলে আমরা এত কিছু কষ্ট কিসের জন্য করতেছি। ফাংশনাল প্রোগ্রামিং দিয়েই তো সবকিছু চলতেছিল। আসলে আমাদের ফাংশনাল প্রোগ্রামিং দিয়ে মোটামুটি সবকিছুই করা যায়, বাট ওই যে অর্গানাইজেশন যখন আমরা করতে যাই তখন আমাদের সমস্যা যায়, কোড অর্গানাইজ করা যায় না, সবকিছুকে রিডেবল করা যায় না, সবকিছুকে মেনটেন করা যায় না। তো এই জিনিসগুলোকে মেনটেন করার জন্য আরো ছোট ছোট পোর্শনে ভাগ করে করে ছোট ছোট মাইক্রো ম্যানেজ করার জন্য আমাদের এই অবজেক্ট ওরিয়েন্টেড, অবজেক্টকে ঘিরে প্রোগ্রামিং এর কনসেপ্টটা আসছে। এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হচ্ছে এই পর্যায়ে, এই যে এই পর্যায়ে আমাদের তার আগে একটা প্যারাডাইম আছে, যেটা আমরা একটু আগে মেনশন করছিলাম, একটা জগৎ আছে। তো এই জগতে প্যারাডাইম যখন চিন্তা করা হয়েছে যে আসলে অবজেক্ট নিয়ে যখন কাজ করব, অবজেক্ট ওরিয়েন্টেড প্যারাডাইম যেটা আছে, অবজেক্টকে ঘিরে যে আমাদের প্যারাডাইমটা বানাচ্ছি, এই প্যারাডাইমকে ফুলফিল করতে গেলে 4টা কন্ডিশন আমার সবসময় ফুলফিল করতে হবে। তো এই 4টা কন্ডিশন আগে শুনেন, এই যেটুকু বাদ দেন, এটুকু বাদ দেন, এগুলা বাদ, এই 4টা কন্ডিশন আমরা দেখাতে হবে, এই 4টা। সো এই ওপি প্যারাডাইম যেটা আছে, ফার্স্ট অফ অল আপনি যখন একটা প্রোগ্রামিং মানে কোড লিখতেছেন, এটা অবশ্যই যেন কারেক্টনেস থাকে, মানে এটা যেন খুব ভালো মতো কাজ করে, ভুল টুল যেন আপনি না লেখেন, এটা আগে এনশিওর করতে হবে। যে আপনি মেনটেনেবিলিটির কথা তো পরে আসতেছে, বাট এটা যেন অবশ্যই কারেক্ট থাকে, এদিকে আপনার খেয়াল রাখতে হবে। দেন হচ্ছে রবাস্টনেস, এটা যেন রোবাস্ট থাকে। রোবাস্ট বলতে ধরেন আপনি বিকাশের অ্যাপ আছে, এখন বিকাশের অ্যাপ থেকে আপনি হচ্ছে কি করছেন, টাকা ট্রানজেকশন করছেন, আপনি মনে সেন্ড মানি করছেন, আমাকে 100 টাকা পাঠিয়ে দিচ্ছেন। এখন আপনি অ্যাকাউন্টে গিয়ে দেখলেন 100 টাকা পাঠানোর পর 500 টাকা কেটে নিচ্ছে বা 5,000 টাকা কেটে নিচ্ছে, তাহলে কি এটা রবাস্টনেস আছে? না, নাই। তো এটা রবাস্টনেস থাকতে হবে, যে যতটাই কাটা দরকার অতটাই কাটবে, বা রবাস্ট ওয়েতে সে রিয়াক্ট করবে। ঠিক আছে, রিয়াকশন যেন ঠিকঠাক মতো থাকে, এটা আপনাকে এনশিওর করতে হবে। ওপি প্যারাডামে দুইটা জিনিস কিন্তু মেন্ডেটরি, আপনি ফাংশনাল করেন আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কথা চিন্তা করে আপনি কোড লেখেন। দেন যে 3 নাম্বার জিনিস আসতেছে, এটা হচ্ছে এক্সটেন্ডিবিলিটি। আপনি যে কোডটা লিখলেন, এই কোড মনে করেন যে একটা মেইন ফাইলের ভিতরে সি এর কথা যদি ভাবেন, ধরেন আপনি একটা মেইন ফাংশনের ভিতরে আপনি 50 লাখ লাইনের কোড লিখে দিচ্ছেন, এইটা এক্সটেন্ড করা কি আদৌ পসিবল? এখন এই 50 লাখ লাইনের ভিতরে আপনার আরেক লাখ লাইন কোড লিখতে হয়েছে, আপনি ভাবেন এটা এটা কিভাবে সম্ভব? আমি তো ওটা পড়তেই পারবো না, ওটা দিয়ে তাকাইলে আমার রাগ উঠবে। তো এই যে এক্সটেন্ডেবিলিটি ফিচার যেটা আছে, এটারে একবারে মানে মানে আঘাত করে মেরে ফেলছে আর কি, যে একটা বড় একটা লাঠি দিয়ে বাইরে মেরে ফেলছে। তো ওই এক্সটেন্ডেবিলিটি আপনার থাকতে হবে, আপনি যে কোডটা লিখছেন এটা যেন এক্সটেন্ড করে নতুন ফিচার বা নতুন কিছু যেন অ্যাড করা যায়। ধরেন আপনার একটা অ্যাপ আছে, ধরেন আপনি মনে করেন যে নতুন একটা ফিনান্সিয়াল ফিনটেকের একটা অ্যাপ বানাইছেন, যে অ্যাপটার মধ্যে 3টা ফিচার আছে। এখন আপনার যে ওনার আছে সে বললো যে আচ্ছা, ইনভেস্টর যারা আছে তারা ভাবলো যে আরো কেন না আমরা আরো 3-4টা ফিচার নতুন অ্যাড করি। তখন আপনি সবাইকে যা বলেন, ভাই এখানে তো একটা সারপ্রাইজিং একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আমি যদি নতুন করে এই 3-4টা ফিচার অ্যাড করতে যাই, তাহলে পুরো অ্যাপটাকে ভাইঙ্গা নতুন করে বানাইতে হবে। তখন আপনার ইনভেস্টররা আপনাকে টাকা না অন্য কিছু ছুড়ে মারবে। তো এই জিনিসটা যেন থাকে, আপনার যেন এক্সটেন্ডেবিলিটি থাকে, এটাকে যেন যে কোনো সময় নতুন কিছু এক্সটেন্ড করা যায়, নতুন কিছু অ্যাডাপ্ট করতে পারে। এই অ্যাডাপ্টেবিলিটি অনেক বড় একটা রিজন ফর ওপি প্যারাডাইম। ওকে, তো লাস্ট বাট নট লিস্ট, সবচেয়ে ওর্স্ট যেটা আমাদের প্যারা দেয়, সেটা হচ্ছে রিউজেবিলিটি। শুনতে খুবই খুবই ছোট, রিউজেবিলিটি, রিউজ করা যাবে, এটা এটা কি, মানে জিনিসটা তো ইজি, বাট এটাই সবচেয়ে বেশি কঠিন মেনটেন করা যায়। একটা কোড লিখলে এটাকে যেন বারবার রিউজ করা যায়, বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে যেন এটাকে বিভিন্ন ওয়েতে যেন এটাকে রিউজ করা যায়, আমাকে যেন এক কোডই বারবার না লিখতে হয়, মাল্টিপল কোড যেন আমার সেম কোড যেন ডুপ্লিকেট ওয়েতে না থাকে। ধরেন আপনি একটা ক্লাস বানাইছেন, যে ক্লাসে হচ্ছে স্টুডেন্টের হিসাব নিকাশ থেকে হিসাব নিকাশ তো স্টুডেন্টের করার কথা না, স্টুডেন্টের আর কি সবকিছু মেনটেন করে। এখন আপনি এই ক্লাসটাকে রিইউজ করতে পারতেছেন না, আপনার প্রত্যেকবার যখনই স্টুডেন্ট মানে নিয়ে কাজ করতে হয়, আপনি আলাদা আলাদা স্টুডেন্ট ক্লাস বানায়, স্টুডেন্ট ক্লাস ভার্সন 1, স্টুডেন্ট ক্লাস ভার্সন 2, তাহলে কি এটার মধ্যে রিইউজেবিলিটি আছে? নট অ্যাট অল। আপনাকে এমন কোড লিখতে হবে যেটা যেন বারবার
রিউজ করা যায়। ওকে, এটা হচ্ছে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্যারাডাইম যেটা আছে, আমাদের যে জগৎ, এই জগতের 4টা থাম্ব রুল, যেটা আপনাকে অবশ্যই মানতে হবে। এই রুলগুলো আপনাকে মেনে চললেই আপনি আর কি মেনলি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর দিকে ধাবিত হলেন। তো এখন আমাদের মাথায়, অনেকের মাথায় ঠাটা পড়ে গেছে যে তাহলে এই যে ওপি পিলার যেটা রাখছেন, মানে আমরা যে বলি যে অবজেক্ট ওরিয়েন্টেড এর যে 4টা পিলার আছে, 4টা খুবই ভালো মতো আমাদের আনতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। তবে যে ক্লাস লিখলাম, অবজেক্ট লিখলাম, এগুলা কি আসলে? এইদিকে পরে যাই, এগুলো হচ্ছে ইমপ্লিমেন্টেশন পার্ট। আমাদের যে পিলার যেটা আছে, এই যে আমাদের অ্যাবস্ট্রাকশন, পলিমরফিজম, ইন্টারফেস, এনক্যাপসুলেশন, খুব ফ্যান্সি ওয়ার্ড, এগুলো আমরা পড়বো। তো এই যে এই 4টা পিলার, এই 4টা পিলার হচ্ছে এগুলা দিয়ে আমরা এই জিনিসগুলাকে অ্যাচিভ করি। মানে এই যে 4টা আমাদের যে ওপি প্যারাডাইমের কন্ডিশন, এই কন্ডিশন গুলাকে অ্যাচিভ করার জন্য আমাদের এই পার্ট গুলাকে নিয়ে আসি, যে অ্যাবস্ট্রাকশন, পলিমরফিজম, ইনহেরিটেন্স, এনক্যাপসুলেশন, এইগুলা দিয়ে আমরা এই জিনিসগুলাকে অ্যাচিভ করি। আর এইগুলার র ইমপ্লিমেন্টেশন, মানে এই যে অ্যাবস্ট্রাকশন, পলিমরফিজম, এইগুলার র ইমপ্লিমেন্টেশন হচ্ছে যে ক্লাস, অবজেক্ট, এক্সটেন্ড, ইমপ্লিমেন্টেশন, পাবলিক, প্রাইভেট, অ্যাবস্ট্রাক্ট ক্লাস, ইন্টারফেস, এইগুলা হচ্ছে এগুলার ইমপ্লিমেন্টেশন। তার মানে আমরা আসলে যা দেখছি ওটা প্যারাডাইম না। এতক্ষণ যা দেখলাম, ক্লাস অবজেক্ট নিয়ে কাজ করলাম, এগুলো হচ্ছে প্যারাডাইম না। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের ইমপ্লিমেন্টেশন। আমরা এতক্ষণ ইমপ্লিমেন্টেশন দেখছি, আমরা প্যারাডাইমে ঢুকার চেষ্টা করতেছি। আমরা এই ইমপ্লিমেন্টেশন কিভাবে করে, এইগুলা শেখার পরে আমরা আসলে বুঝতে পারবো যে আসলে এর উপরের ধাপ যেগুলা দিয়ে আমরা এই প্যারাডাইম গুলাকে অ্যাচিভ করতে পারি, ওগুলো নিয়ে ডিসকাস করতে পারবো। এখন মোটামুটি অনেক ক্লিয়ার হয়েছেন যে আসলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা তাহলে যেভাবে চিন্তা করছি ওইরকম না, জিনিসটা আসলে অনেক বড়। যেটা লোয়ার লেভেলে আমি আছি, আপার লেভেল অনেক দূরে, যে ওই ওই আপার লেভেলের জিনিসগুলো অ্যাচিভ করার জন্য আমরা এত এত কাহিনী, কিচ্ছা কাহিনী করে থাকি। ওকে, মোটামুটি অনেকেই হয়তো এখন ক্লিয়ার হয়েছেন যে টপ টু বটম একটা ভিউ দেখতে পারছেন। ওকে ওকে, সো আবার আমরা একটু কোশ্চেন অ্যান্সার দিকে যাই। আচ্ছা, ঠিক আছে, আফিফ আপু বলেন। স্যার, আমার একটা কোয়েশ্চেন ছিল, যদি আমরা মানে স্ট্যাটিকের জায়গায় ফাইনালটা ইউজ করি তাহলে কি করা যাবে? এই আনসারটা আমি জিপিটি তে দেখলাম। জিপিটি বললো যে মানে ফাইনালে তো একবার এটা অ্যাসাইন করা যায়, কিন্তু স্ট্যাটিক হচ্ছে যে মানে ইট বিলংস টু দ্য ক্লাস ইটসেলফ রেদার দ্যান টু ইনস্ট্যান্সেস অফ দ্য ক্লাস। মানে স্যার, এই জিনিসটা বুঝি নাই আসলে কেন ইউজ করা যাচ্ছে না। ফাইনাল দিলেও তো এটা আমরা চেঞ্জ করতে পারবো না। স্ট্যাটিক ফাইনাল ইউজ করতে পারেন। ওকে, স্ট্যাটিক স্যার, ফাইনাল ইউজ করতে পারবেন। মানে স্যার একসাথে কম্বাইন করে ইউজ করতে পারবো স্ট্যাটিক ফাইনাল। স্ট্যাটিক ফাইনাল ইউজ করতে পারেন এভাবে। এখন দেখেন উপরে আমরা এই যে এরর খাচ্ছি যে আচ্ছা ইনস্টিটিউশন তো চেঞ্জ করা যাচ্ছে না, যে একটু আগে একজন বললো না যে আমরা সবাই তো চেঞ্জ করতে পারতেছি। আমি যদি স্ট্যাটিক ফাইনাল দিয়ে দিই তাহলে আর কেউ এটা চেঞ্জ করতে পারবে না, যা আছে সেমই থাকবে। বাট এইখানে ফাইনাল দেওয়ার মানে হচ্ছে একটু অন্যরকম, যে এইখানে যে নেমে যে ভেরিয়েবলটা আছে, এই ভেরিয়েবলের মধ্যে যা অ্যাসাইন করব, এটা আর জীবনে কখনো চেঞ্জ করতে পারবো না। ওকে, দুইটার ফাইনালের বিহেভিয়ার অন্যরকম, সো ওটা আমরা পরে দেখবো, আরো পরে দেখবো। আগে আমরা অবজেক্ট আর ক্লাসের মধ্যে থাকি, নেক্সট ক্লাসে আমরা আরো এটা দেখা যাবে যে অ্যাডভান্স করে ফেলছি। ঠিক আছে, সিনহা ভাইয়া বলেন। স্যার, এখানে মানে ক্লাসের এই যে মধ্যে যে সমস্ত প্রপার্টি গুলো আপনি দেখাচ্ছেন, এটা তো যখনই অবজেক্ট ক্রিয়েট করা যাচ্ছে তখন তো প্রত্যেকটাকেই বাইরে এনে ইনিশিয়েট করানো যাচ্ছে। তো আমি যদি কোনো অবজেক্টকে, সরি, কোনো প্রপার্টিকে আমি যদি ইনিশিয়েট করতে না দিই, মানে সেটা আমি শুধু ক্লাসের মধ্যেই রাখতে চাইছি, যেমন করতে ধরুন, পারেন। সেটা কিভাবে করব? মানে সেটা বাইরে কোনো অবজেক্টই ইনিশিয়েট করতে পারবে না, সেটা কিভাবে করব? সেটা কি ফাইনাল দিয়ে? ফাইনাল দিয়ে একটু আগে যেটা দেখলাম, আমরা জাস্ট ফাইনাল করে দিলেই ওটা বাইরে থেকে কেউ আর পারবে না। ধরুন ফাইনাল বা কনস্ট্যান্ট দিয়ে দিলেই তো হইলো, কনস্ট্যান্ট দিয়ে ওটা মান ভ্যালু অ্যাসাইন করে দিলাম, কেউ আর পারলো না ওটা অ্যাসাইন করতে। ওকে, 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 ওগুলা থ্যাংক নিয়ে ইউ আমরা স্যার। নেক্সট ক্লাসে আবার করবো, যে আসলে এটাকে কিভাবে আমরা যে এনক্যাপসুলেশন পার্ট আসবে, ওকে, তখন আমরা এগুলা আলোচনা করবো। আমরা কেবল আজকে থ্যাংক ইউ। ইন্ট্রোডাকশন দেখছি, এইটার ভিতরে এই ক্লাস আচ্ছা, আর আচ্ছা। অবজেক্টের ভিতরে যে কত কিছু করা যায়, কত ধরনের ম্যারপ্যাচ করা যায়, এটা আমরা আস্তে আস্তে দেখবো। আগে ক্লাস আর অবজেক্ট, এটা আগে বেস, এটা আগে বুঝতে হবে। শিওর স্যার। ওকে, থ্যাংক ইউ সলমন স্যার। ভাই
বলেন ভাই। ভাই আমরা জানি হচ্ছে ডার্টে ফাংশন ওভারলোডিং সাপোর্ট করে না, কিন্তু ধরি হচ্ছে একটা ক্লাসে আমার ডিফল্ট কনস্ট্রাক্টর আছে, একটা নেমড কনস্ট্রাক্টর আছে, সেক্ষেত্রে কি এটা ফাংশন ওভারলোডিং এর মতোই কাজ করে? সরি, নেম কনস্ট্রাক্টর, ও আচ্ছা, ওটা নেম হ্যাঁ, হ্যাঁ, কনস্ট্রাক্টর কনসেপ্টটা অন্যরকম। নেম কনস্ট্রাক্টর জিনিসটাই আলাদা, ফাংশন মানে ওভারলোডিং না ওটা, ওটা নেম কনস্ট্রাক্টর, ওটা 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 আরেকটা জিনিসের মাধ্যমে চলে, ওটা আমরা যখন দেখবো তখন ওটা নিয়ে কথা বলবো। আসলে নেম কনস্ট্রাক্টর কিভাবে কাজ করতে হয়। আচ্ছা ঠিক আছে ভাই। ঠিক আছে, আজকে ক্লাস শেষ, আমি রেকর্ডিং অফ করে দিচ্ছি।